মানে হচ্ছে আপনি একটা ঘটনার বিষয় এই কারণেই আতিক ভাই আপনি বললেন না জামাত আর কর্মীদেরকে ট্রেনিং দেয়, ট্রেনিং কি মগবাজারের হোটেলে নেওয়া ট্রেনিং দেয় কম একজন প্রতিটা একজন সাহেব তো অনেক ট্রেনিং পেয়েছেন, ট্রেনিং এর কোথায় হয়, এটা কি ট্রেনিং এর আউটপুট? এটা তো মগবাজারের একটা আবাসিক হোটেলের ঘটনা, আপনাদের সাংবাদিক একদিন এসে সাইদ ভাই ট্রেনিং কি এইটা হয়? আপনাদের সব সাংবাদিক ভালো, আপনাদের সব সাংবাদিক ভালো, সব ফেরেশতা সাংবাদিক? আমি তো বলি নাই তো ভাই, সাংবাদিক হতে পারে না, এটা হতে পারে না, তো আর বলে না যে আমরা ইসলামী সাংবাদিক। জামাত তো কোনো ফেরেশতা সংগঠন না, মানুষের সংগঠন। ধর্ম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, ঠিক আছে তো? সেই ধর্মের নাম যখন আপনি দলের নামের সাথে যোগ করবেন, ঠিক আছে তো? আপনি অবশ্যই কোনো অপরাধ করতে পারবেন না। একটা করলে অপরাধ, আপনি অবশ্যই নৈতিকভাবে স্খলিত হতে পারবেন। আপনি 100 করলে অপরাধ না আপনি? আমি অপরাধী কম আপনার চেয়ে, কারণ আমি তো ব্যবহার করি না। এটা হলো আপনাদের চশমা পাওয়ারের সমস্যা। তাহলে জামাতের এই দলের নামের সাথে ইসলাম আছে, তাই আপনাদের এত ক্ষোভ? ইসলাম ব্যবহার করবে কেন? কেন ব্যবহার করে ইসলাম? কারণ ধর্ম, এটা তো জামাত ইসলামী দল, ধর্ম জামাত ইসলামী দল। নামের রাজনীতি দলের নামের সাথে ইসলাম ব্যবহারের সুযোগটা কে করে দিয়েছে? কে করে দিয়েছে? যে করে দিয়েছে সেটা অ্যানাদার ডিসকাশন। 72 এর সংবিধানে ছিল না। আরে ভাই আমার কথা শুনেন, 72 এর সংবিধানে ছিল না ভাই। সর্বপ্রথম জিয়াউর রহমান সাহেব বিক্রি হয় তো 1976 সালে এটাকে যুক্ত করেছেন, সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে। 79 সালে আমি 79 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটাকে বৈধ ঘোষণা করেছেন। সংবিধান বুঝে পড়তে হয়, সংবিধান না না দেখেন, আমার আরেকটা কোশ্চেন, আপনি দেখেন আমার কথা শুনেন ধর্ম, আমার কথা শুনেন ভাই। আপনি যে বললেন, আপনি যে বললেন জামাতের বট বাহিনী, বলেন কথা বলেন তো। হ্যাঁ ভাই, আপনি বলেন জামাতের বট বাহিনী কে? বট বাহিনী তো আপনারা সবাই। প্রমাণ কি বলেন? এই যে আমার এখন দেখেন এই যে শো চলছে না, আমার 14 গোষ্ঠী আপনি নিজে বট বাহিনীর লোক, আপনি নিজে বট বাহিনীর লোক বলেন ভাই। বট বাহিনী তো আপনারা, আপনি নিজে বট বাহিনীর লোক। শুনেন, বট মানে কি আপনি জানেন? গুজব ছড়ান, অসত্য কথা বলেন, আপনি বট বাহিনীর লোক। শুনেন অসত্য কোনটা? নিজে বলেন। আপনার দলের যে আমি, তিনি একজন গুপ্ত। আপনি নিজে গুপ্ত। 1971 সালের পরবর্তী সময় গুপ্ত আমলিক এখন, জাসদের ঘরে বেড়ে গুপ্ত আমলিক এখন আপনি। আপনার দলের আমিরই তো জাসদের ঘরে বেড়ে ওঠা। আপনি কিসের? 1971 সালের পর আপনি কি বলেন? আপনি কি বলেন? আমি তো ভাই গুপ্ত কেউ না। আপনি কি বলেন? আপনি কি বলেন? আপনি বিএনপির আমলিক বলেন? হ্যাঁ, আমি কি আমার পরিচয় গোপন করছি? বহুরূপ ধারণ করে কথা বলেন এখানে এসে। আপনারা সবাই তো মূর্খ মায়া। না, আপনি শিক্ষিত, আপনি শিক্ষিত। মানুষকে মূর্খ বলেন কেন? ভোটে দাঁড়ান, ভোটে দাঁড়ান, ভোটে দাঁড়াইলি, নজরুল সাহেবদের মতো এত কথা বলেন না। কত কথা বলবো? বহু কথা বলেন আপনারা। ধর্ষককে ধর্ষক বলতে হবে। আপনি কি? আমি আমার বিরুদ্ধে বেরিয়েছে না, আপনি কি বলেন না? মগবাজারের ট্রেনিং গুলো এইটাই। আপনি একটা বিচারাধীন বিষয় নিয়ে কথা বলেন, কথা বলতেছেন। আপনাদের কর্মীদেরকে কি এই প্রশিক্ষণ দেন? মানে আমরা বলছি যে উনি বরাবরই ইসলাম বিদ্বেষী লোক। আপনি আপনারা ইসলামকে বিকৃত করেন, আপনাদের ফাঁসি হওয়া উচিত। আপনারা বিচার করেন, আপনাদেরকে নিষিদ্ধ করা উচিত। আচ্ছা, আমরা নিষিদ্ধ করবে। আমলিক সাইদ ভাই, আপনারা ইসলামের নাম ব্যবহার করেন। সাইদ ভাই ফ্যাসিস্টের লোক, নিশ্চয় সন্দেহ নাই। আর মিয়া আপনি তো দালাল, মিয়া আপনি তো গুপ্ত, আপনি ফ্যাসিস্ট, আপনি গুপ্ত। আমরা ব্যক্তিগতভাবে সাইদ ভাই এবং আতিক ভাই আমরা দুজনকে মিলিতভাবে ফ্যাসিস্ট আমলিকের কথা বলে আমরা আক্রমণ করবেন, কথা করে ঘটনাটা আলোচনা ধরে বাংলাদেশ কিছুই করি না আমরা। এটা ভুল বয়ান। কোনটা ভুল বয়ান? ভুল বয়ান। 71 সালে আপনারা মিথ্যা কথা, যুদ্ধ করছেন। মিথ্যা কথা, অসত্য কথা, প্রমাণ নাই কোনো। তার মানে বাংলাদেশ এখনো পাকিস্তান? না, ভুল কথা বলছেন আপনারা। কোন অপরাধ আমরা করি না। আতিক ভাই এবং সাইদ ভাই অপরাধ আমরা করি না। সাইদ ভাই দুজনকে রাজনীতি আপনারা মিথ্যা কথা বলেন। রাজনীতি হয় না, এগুলো মাইল খায় না। 71 কসলানি এখন আর কবুল হবে না। 71 কসলানি শেষ, আমরা আলোচনা করি। 71 কাম শেষ করে দিয়েছেন আপনারা কেন? আই সেখানে বসে ওখানে 71 নিয়ে আপনার কিছু নেই আপনাদের কাছে এখানে। সেই যে সাংবাদিক নিরপেক্ষ হবেন, নিরপেক্ষ হবেন। দল কেন হবে? দল দাস হবেন না। কেনটা? আচ্ছা, আমরা কি ধর্ষক হতে গেলে দল দাস হবে না? আমরা তো বাংলাদেশের আপনারা খুব ভালো। বাংলাদেশের দাস। সাইদ ভাই আমরা বাংলাদেশের সম্পদ। আতিক ভাই, আমি এটা একবারে চূড়ান্তভাবে ক্লিয়ার করে দিই। ফারুক হাসান বলুন। ভিডিও যারা ফাঁস করেছেন তারাও এক ধরনের অপরাধ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এতে কোনো সন্দেহ নেই। দল যে ব্যবস্থা নিয়েছে তা তো আগের পর্বে বিরতির আগেই আমরা সাধুবাদ জানিয়েছি যে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। বেডরুমের নিরাপত্তা, আপনি আপনার বেডরুমে অপকর্ম করবেন আর সেটা রাষ্ট্র নিরাপত্তা দিবে? সেই অপকর্মের আপনার বেডরুমে অপকর্মের নিরাপত্তা রাষ্ট্র দিবে? এটা কেমন নিরাপত্তা চাইলেন আপনি? আমার প্রিয় ভাই ব্যারিস্টার রাসেল তিনি বললেন যে তিনি এই বিয়ে করে কোনো অপরাধ করেননি। হ্যাঁ, অপরাধ করেনি, বিয়ে কোনো অপরাধ না। বয়সের ব্যবধান 80 বছর হলেও এটি অপরাধ না। আইনগতভাবে আমিও বলছি আইনগতভাবে এটি অপরাধ না। কিন্তু অপরাধ তখনই যখন কাবিননামায় 17 জুনের কাবিননামায় ওই নারী বিবাহিত, 21 জুনের বায়োডাটায় সচিবালয়ের বায়োডাটায় ওই নারীকে অবিবাহিত উল্লেখ করা হয়,
তখন দুইটি জিনিসই ভুয়া প্রমাণিত হয় এবং এটি একটি অপরাধ। তখন দুইটি, আপনার কোন আইন এটিকে অপরাধ বলবে না আমি জানি না, তবে আমি যতদূর নৈতিকতার জায়গা থেকে মনে করি এটি অপরাধ। কিন্তু সাইদ খান, এখানে আমাদের ব্যারিস্টার রাসেল ভাই বলছিলেন যে বিয়ে কত তারিখে হয়েছে, এটা 2টি তারিখ আমরা শুনতে পাচ্ছি। না, এখানে শুনুন, হওয়া প্রয়োজন, না, সেটা তো আপনি বলছিলেন। আমার প্রিয় ভাই ব্যারিস্টার আতিকুর রহমান তিনি একটি কথা বলেছেন যে মিডিয়ার তথ্য অপতথ্য ছড়ায়। অপকর্ম করলে সেটা ছড়ানো, সেটা তো অপতথ্য না, সেটা তো সঠিক তথ্যটা মিডিয়া তুলে ধরেছে। অপকর্মটা করেছেন কিনা। হ্যাঁ, এখন এই মেয়ের বয়স কত হয়েছে, কাজীর একটি বক্তব্য গণমাধ্যমে চলে এসেছে। কাজী সাহেব বলেছেন যে ব্যাক ডেটে তার কাবিননামা তৈরি করতে বাধ্য করা হয়েছে, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসবার পরে ব্যাক ডেটে। হ্যাঁ, এটি অপরাধ না? এটি অপরাধ কিনা? কাজীও তো তিনি তার নিরাপত্তা চেয়েছেন না। এখন অভিযোগ মানে ভুক্তভোগী ভিকটিম বা তার পরিবারে কেউ যখন অভিযোগ করবে না তখন হ্যাঁ, অভিযোগ করেছে তো ভুক্তভোগী পরিবারের ওই কন্যার মামা প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এটা তো বিষয়টা রাজনৈতিক হয়ে গেল। কেন রাজনৈতিক হয়ে গেল? তার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী কি কোনো রাজনৈতিক? প্রধানমন্ত্রী তো দেশের সরকারের প্রধানমন্ত্রী। এই ঘটনার পরেই তিনি জীবনের হুমকি মনে করছেন, ঘটনার পরে আগে মনে করেননি কেন? আগে মনে করবেন না, আগে তো গেছে মায়ের চিকিৎসা করাবে এজন্য এমপির সুপারিশ আনতে গেছে। সুপারিশ যে বেডরুমে করতে হয় এটা তো আমরা জানতাম না এর আগে। এই ভিডিওটি সামনে এসেছে পরেই তো দেখলাম যে সুপারিশ হয় বেডরুমে, বেডরুমের সুপারিশে সবুজ কালি হয়। এরপরে ওই এমপি সশরীরে সচিবালয় নিজে বারান্দায় ঘুরে ঘুরে সচিবের রুমে ওই বায়োডাটা দিয়েছেন এবং উপরে বায়োডাটার উপরে স্বাক্ষর সচিব ডেট সহ লেখা আছে। সাংবাদিকদের সবাইকে তো আর ভুয়া সাংবাদিক বা ওই জামাতের বটবাহিনী মনে করার কারণ নেই। জামাতের বটবাহিনী আর সাংবাদিক এক না। আমার ভাই আতিকুর রহমান সাহেব বটবাহিনী এটিকে এআই হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিল। মূলধারার গণমাধ্যম এটিকে সত্যটা সামনে এনেছে দেখে এখন শ্যাম বাঁচি না কুল রাখি, হ্যাঁ শ্যাম রাখি না কুল রাখি দশা। এনসিপির রিয়াজ অত্যন্ত যৌক্তিক, রাজনৈতিকভাবে সে সঠিক কথাটি বলেছে। শুনুন, সত্য কথা বললে এক পক্ষের হবে, এটি স্বাভাবিক, কারণ সত্য অনেকের কাছে গাজালার কারণ হয়। জি, জামাত ইসলামী করার কারণে এটি বেশি অপরাধ কেন, এটি রিয়াজ ব্যাখ্যা দিয়েছে। আপনি তো দলের নামের শেষে একটি ধর্মকে বিক্রি করছেন, এজন্যই অপরাধ। ধর্ম তো বেডরুমে যা শিক্ষা দেয় না, ধর্ম তো নাবালিকা কোনো শিশুকে অ্যাবিউজ করার শিক্ষা দেয় না। আপনি যখন আপনার দলীয় ইডিওলজির সাথে ধর্মীয় ইডিওলজিকে পাঞ্চ করবেন তখনই আপনি ধর্মের কাছে দায়বদ্ধ, রাজনীতির চেয়েও ধর্মের কাছে দায়বদ্ধ। চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ একটি ভালো কথা বলেছেন, এটি ব্যভিচার। ব্যভিচার প্রমাণিত তো হয়েই গেছে, ব্যভিচার। বিয়ে ব্যাকডেটে করেছেন, সুতরাং এটি বিয়ে এখনো হয়নি, এখনো বিয়ে হয়নি, এটি বিয়ে হয়নি, সুতরাং এটি ব্যভিচার। ব্যাকডেটে হলে কবুল তো বলেছে। কিসের কবুল বলেছে? কে সাক্ষী? কে সাক্ষী? কাজী নিজে বলেছে যে এটি ব্যাকডেটে করতে বাধ্য করা হয়েছে। এ ধরনের বিয়ে তিনি পড়ান নাই, কাজী নিজে বলেছে। যে কাজীর সিল এবং স্বাক্ষর সে বলেছে। আমাদের ব্যারিস্টার রাসেল ভাই তো বলছেন আদালতের বারান্দায় গড়ালে না ওনার বিষয় না, এখনো সামাজিক বিষয়, এখনো ব্যারিস্টার রাসেল ইজ নট সাবজেক্ট হিয়ার। এটা আদালতে যাক, তারপরে উনি ব্যাখ্যা দিক। এখন কোন প্রক্রিয়া আদালতে যাবে? কোন প্রক্রিয়ায় আদালতে যাবে? ওনাকে গ্রেফতার করবে আজকে রাতে, তারপরে কালকে যাবে বেইলের জন্য অথবা শাস্তির জন্য। ব্যারিস্টার রাসেল টকশোতে বলছে বেআইনি ব্যাখ্যা দিলে তো কাজ হবে না, বেআইনি ব্যাখ্যা দিতে হবে। ব্যারিস্টার রাসেল আমি শুরুতে বলেছি ব্যভিচারের সংজ্ঞাটা কি, না ন্যায় বিচারের পক্ষ নেবেন সেটা তখন দেখা যাবে। ব্যভিচারের সংজ্ঞাটা কি? ব্যভিচারের সংজ্ঞা কি এটা জামাত ইসলামী ব্যাখ্যা দিক। না বলেন, জামাত ইসলামী ব্যাখ্যা দিক। একটু বলেন যে ব্যভিচারের রাজনৈতিক এবং সামাজিক সংজ্ঞাটা কি? ব্যভিচারের সংজ্ঞা এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি? কারণ কিয়ামতের কোনটা আলামত? যখন বলে এটা কিয়ামতের আলামত, সব বলে দিতেছে। বেহেশতের আলামত দেখছেন, ব্যাখ্যাটা নাকি ঘটনাটা? না কিয়ামতের আলামত তো ঘটনা, ব্যাখ্যাটা আলামত, মানে উনি জানেন না বলতে মানে। এটা গুজব ছিল না, গজব ছিল। এই যেটা ছড়িয়েছে এটা গজব না। ব্যভিচারটা কি একটু বলেন? ব্যভিচার মানে কি? বলেন। সামাজিক সংজ্ঞা শুনবেন? বলেন না, আইনি সংজ্ঞা আমরা একটু শুনে আসি। সাইদ ভাই, আইনি সংজ্ঞা, সম্পর্ক বহির্ভূত কোন নারী পুরুষের কোন
মানে সামাজিক বা অন্তরঙ্গ ভাবে শারীরিক মেলামেশা করা এটাই ব্যভিচার। না, আপনার ব্যাখ্যা নাকি আইনি ব্যাখ্যা? কোনটা আইনি ব্যাখ্যা? আইনি এটা ব্যাখ্যা আমার- হচ্ছে বিবাহিত নারী পুরুষ হইতে হবে, দুজনে বিবাহিত হইতে হবে। হ্যাঁ, দুইজনই বিবাহিত, এটা সম্মতি তাহলে থাকতে যে হবে। 18 তো আপনারা এটা তো বিবাহের trap মানে করা না। হয়েছে, এটা তো ট্র্যাপ করা হয়েছে। ওই না, না, মেয়ে দুইজন গিয়েছিল বিবাহিত কিনা? তার মায়ের চিকিৎসার জন্য সুপারিশ করাইতে। না না, আপনি তো ব্যভিচার সংজ্ঞা দিচ্ছেন, দুজন তো বিবাহিত হইতে হবে, এখানে ভাই, দুজন বিবাহিত কিনা? হয়তো আপনার আইনের ফাঁক ফোকর আছে তো, না, আইনের ফাঁক ফোকর না, এর আইন ফাঁক ফোকর specific, থাকতে পারে। আইন আপনার নির্দিষ্ট, আইনের আইন ব্যাখ্যা- নির্দিষ্ট, আইন আপনি ব্যাখ্যা দিলে হবে না, ভাই, আইন নির্দিষ্ট জিনিস। না না, আইন নির্দিষ্ট আইনের বারান্দায় যাক, তারপরে আপনি ব্যাখ্যা দেন। আগে সামাজিক ব্যাখ্যা শোনেন, সামাজিক ইম্প্যাক্ট। জি। সমাজের জন্য আইন, আইনের জন্য সমাজ না। সমাজকে শান্ত রাখবার জন্য আইন। আইনের কেন বলেন এটা আইন- সবার ঊর্ধ্বে, জি। কেন বলেন? সবার ঊর্ধ্বে। সাইদ ভাই, The সাইদ ভাই, mother- আমরা একটু আইনের This is the ব্যাখ্যার mother প্রসঙ্গ law, কেন বারবার বলেন? আসছে তো, আপনি না। শেষ করুন। আমরা আইনের ব্যাখ্যা, আমার আপনি বলছিলেন যে আজকে রাতে গ্রেফতার হবে, এটা কিভাবে বললেন? মামলা তো একটি হয়েছে, একজন গ্রেপ্তার না, হয়েছে। মানে গ্রেফতার হবে এটা কিভাবে আপনি জানেন? গ্রেপ্তার হবে না, সুশাসন বা ন্যায় বিচার থাকলে বা আইনের শাসন থাকলে তার তো গ্রেপ্তার হওয়াই জরুরি। কি মামলা হয়েছে এটা জানেন? যদি উনি পুলিশকে পয়সা দিয়ে আশা ম্যানেজ করছেন। করেন, যদি পুলিশ যদি এখনো পয়সা খায় 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী, তাইলে হয়তো গ্রেপ্তার হবেন না। আপনি যে কথাটি বললেন, এই জায়গায় দুই ধরনের জায়গা থেকে বা দুইটি স্টেজ থেকে ব্যাখ্যা করতে হবে। একটি হচ্ছে একজন ল মেকারের নৈতিক স্খলন, আর হচ্ছে একটি শিশু নির্যাতন, যৌন নিপীড়ন বলবো এটিকে। কারণ যেহেতু তাদের দলীয় তদন্তে, তাদের সংগঠনের গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী জামায়াত ইসলামের জি। অপরাধী হিসেবে তাকে শনাক্ত করা হয়েছে। সুতরাং যে ঘটনাটিকে তার যে দল থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই দলের গঠনতন্ত্র অপরাধ হিসেবে পেয়েছে, তার মানে আমরা দলীয়ভাবে জামাত ইসলামীর থেকে নির্বাচিত এই এমপিকে অপরাধী বলতেই পারি, কারণ দল তার অপরাধ পেয়েছে। না হয় তার মানে দল তো সাংগঠনিক ব্যবস্থা নির্দিষ্ট নিয়েছেন তদন্ত যে। করে, এই একটি জায়গা। হ্যাঁ জি, একটি জায়গা। আরেকটি জায়গা হচ্ছে নির্বাচন কমিশনের 70 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি তার দলের বিরুদ্ধে ভোট দেয় বা দল থেকে তিনি পদত্যাগ করেন বা বহিষ্কার হন, সেক্ষেত্রে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার সুযোগ আছে। বাতিল না হওয়ারও রেকর্ড বাংলাদেশে আছে। হ্যাঁ, এটি হচ্ছে আইনি ব্যাখ্যা। আমি এই দুই পথের কোনো পথেই হাঁটবো না। আমি হাঁটবো সামাজিক যে অবক্ষয়, নৈতিকতার যে অবক্ষয়, সেই অবক্ষয়। সেটি তো আছে, কিন্তু সংসদ তো সামাজিক অবক্ষয়ের এই জায়গাটিতে দেশবাসীকে সতর্ক করা, ব্যবস্থা নেওয়ার কথা তো সেটি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে তো বলবেই। কিন্তু এই প্রশ্নে, এই যে সম্মানিত সংসদ সদস্যের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হতে পারে? ওনার তো সদস্যপদ থাকবার কথা না, হ্যাঁ, থাকা উচিত না। থাকা তো পরের প্রশ্ন। আমি মনে করি ওনার তো পদত্যাগ করা উচিত ছিল। উনি তো ল মেকার, উনি তো আমি বা ফারুক হাসানের মতো সিভিলিয়ান না, বা আপনার মতো সিভিলিয়ান না। এই জায়গায় এবিএম মোশাররফ হোসেন কিন্তু ল মেকার, সে কিন্তু সাধারণ জনগণ না। আমরা আস্থা রেখেছি মোশাররফ ভাইয়ের উপরে। এখন মোশাররফ ভাইয়ের যদি এরকম কোনো অপকর্ম সামনে চলে আসে, তার তো লজ্জায় পদত্যাগ করা উচিত। এই নজরুল ইসলাম, উনি আবার নামের আগে মুক্তিযোদ্ধাও লেখেন, আবার জামাতও করেন। হ্যাঁ, তো সেটি করতেই পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে ওনার পদত্যাগ করা উচিত। দল ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে না, কালকে ওনার পদত্যাগ করা উচিত। এরপরে নির্বাচন কমিশন বা বাংলাদেশের প্রচলিত আইন যেটি বলে, সেটি অনুযায়ী সরকার বা রাষ্ট্রেরও দায় রয়েছে। যেহেতু রাষ্ট্র এই জায়গাতে এই জায়গাতে আমি একটা প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে জামাতের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, পদধারী অথবা সমর্থন করছেন বা অনুসারী যারা আছেন, তাদের মধ্যে যে অপরাধ প্রবণতা জাগ্রত হতে পারে না, তারা যে অপরাধ করবে না, ব্যাপারটি তো এরকম না। যে কেউ এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, সতর্ক অসতর্কতা ইত্যাদিতে প্রসঙ্গ তো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন নজরুল ইসলামের জন্য জামাত খারাপ রাজনৈতিক দল, কোড আনকোড, এমনটি তো বলার সুযোগ নেই না। এমনটি বলার সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে, এবং ভয়াবহ রকমের শক্ত যুক্তি আছে এখানে। শুনুন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এরা কোনো ধর্মের নামকে ব্যবহার করে না দলীয় পরিচয়ে। একমাত্র রাজনৈতিক দল জামাত একটি ধর্মকে হুক আপ করে, একটি ধর্মকে টুলস হিসেবে ব্যবহার করে রাজনীতি করে। যেহেতু ধর্মকে আপনি টুলস হিসেবে ব্যবহার করেন, ধর্ম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, সেই জায়গা থেকে ধর্মের নাম ধারণ করে আপনি যদি অনৈতিক কাজ করেন, সেটি ধর্মীয় অবমাননাও অবশ্যই। সেই জায়গা থেকে শরিয়া আইন অনুযায়ী তো ওনার কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে ওনাকে হত্যা করা উচিত, কারণ এটা ব্যভিচার।
এটা তো ব্যভিচার। নির্বাচনের আগে বলেছিলেন নাগরিককে, জনগণকে, যদি ভোট দেন পাল্লায় তাইলে যাবেন বেহেশতে, কিন্তু আমরা বলেছিলাম যদি দেন পাল্লায় যাবেন গোল্লায়। আসলেই তো সমাজটা গোল্লায় গেছে। আমার কিশোরীরা নিরাপদ কোথায়? ইসলামী ছাত্রী সংঘের যে ছাত্রীরা গোপনে জামাতের রাজনীতি করে তারা কতটা নিরাপদ? আমি নাগরিক হিসেবে সে প্রশ্ন অবশ্যই তুলবো। কারণ এই মেয়েও, তার যে গাড়ি চালক, তার গাড়ি চালকের ভাগ্নি, তার মানে জামাত পরিবারের কন্যা সে। এই জামাত পরিবারের কিশোরীরা নিরাপদ না জামাতের নেতাদের কাছে। ঠিক আছে সাইদ ভাই, ইসলামী ছাত্রী সংঘের যে গোপন সদস্যরা রয়েছে, যে এই মহিলা সংস্থার যে গোপন মহিলারা রয়েছে, আমার মা বোনেরা রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আপনাদের অব্রু কতটা তাদের কাছে সংরক্ষিত, তাদের কাছে কতটা পবিত্র। আমরা একটি ঘটনা সামনে এসেছে, আপনি দেখুন গত দুদিনে আরো অজস্র জামাতের নেতার এরকম ব্যভিচারের ভিডিও শেষের যে প্রশ্ন সেটা নিয়ে আমি আতিক ভাইয়ের আলোচনা শুনবো। আতিক ভাইয়ের কাছে শেষের যে প্রশ্নটি আপনি উল্লেখ করলেন প্রশ্ন আকারে, সেটি নিয়ে আমরা যাচ্ছি। দর্শক, যেটি শুরুতে বলে রাখা, আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার আল মামুন রাসেল উপস্থিত হয়েছেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট আতিকুর রহমান, যে প্রশ্নটি সাইদ ভাই শেষে রাখলেন যে জামাতের রাজনীতির সাথে আমাদের যে সমস্ত সম্মানিত নারীরা আছেন তাদের সম্ভ্রম, তাদের কোনো ধরনের ইজ্জতহানি ইত্যাদি ইত্যাদি হচ্ছে কিনা, সেটি একজন নাগরিক হিসাবে সাইদ ভাইয়ের প্রশ্ন। সাইদ ভাই তো অনেক কথাই বলেছেন, ওনার মূলত বিদ্বেষ মানে ইসলাম নিয়ে ওনার বিদ্বেষটা বেশি। না না, আমি ইসলামী বিদ্বেষ বলি। আপনি আমাকে কথাটা বলতে দেন প্লিজ। উনি কথাটাকে টেনে বহুদূরে নিয়ে গেছেন। জামাত তো হলো মানুষের সংগঠন, ফেরেশতা সংগঠন না। জামাতের সাথে তার প্রশ্ন যে আমি আসতেছি, জামাতের সাথে প্রায় 4 কোটি মানুষ জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে, এবং জামাতেরই একমাত্র সংগঠন যাদের সংগঠনের নৈতিক প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমরা করি যেই প্রশিক্ষণ বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে নাই। এখন একজন মানুষ যখন অন্যায় করেন, আমরা কি অন্যায়কারীকে হেল্প করেছি বলুন? জামাত 24 ঘন্টার মধ্যে তদন্ত, তাকে বড় সিদ্ধান্ত এটা যে জামাতের কাছে মনে হয়েছে তার সাংগঠনিক তদন্তে তিনি অপরাধ করেছেন। অপরাধের মাত্রা তো পরে আসবে, কিন্তু শুরুর দিকে এআই ইত্যাদি ইত্যাদি বলে চালিয়ে দেওয়ার একটা অন্যরা করেছেন, তো অন্যরা করেছেন, এটা দেখো করতেই পারেন, সেটা তো উনি করেন নাই এবং জামাত সেটা বিশ্বাসও করে নাই। সুতরাং জামাত এটাকে বিশ্বাসযোগ্যতা পেয়েছে বলেই তো জামাত বড় সিদ্ধান্ত। 3 বারের এমপি, উনি তো অলরেডি ফ্রিডম ফাইটারকে উনি আবার ক্রিটিসাইজ করেছেন, মানে ও মুক্তিযোদ্ধা বলে। এটা হলো আমাদের সমস্যা। উনি কি ফ্রিডম ফাইটার না? মানে ফ্রিডম ফাইটার এখন জামাতে আসছে যে উনি ফ্রিডম ফাইটার খারাপ হয়ে গেছে, এই ধরনের নেগেটিভ অ্যাটিটিউডটা কিন্তু ঠিক না আমাদের আলোচনার মধ্যে। মানে উনি এখন আর ফ্রিডম ফাইটার কি, উনি খারাপ হয়ে গেছেন। মানুষ ভুল করতেই পারে, মানুষটা সে তো। এই প্রশ্ন কিন্তু সাইদ খান ভাইয়ের কাছে আমার ছিল, কিন্তু তিনি বললেন এর মধ্যে যে তিনি জামাতে ইসলামী দলটাকে আছে, জি, দলকেই তিনি বেশি প্রশ্নবিদ্ধ করতে চান। একটা ঘটনা গিয়ে দিকে পুরো দলকে আপনি নিয়ে আসবেন, তাহলে আপনি অন্য কথা বলেন না কেন? বাংলাদেশে আমার কাছে এখানে হাজারো ডকুমেন্ট আছে বিগত 1 বছরের ভিতরে সরকারি দল অপকর্ম, এরকম ভিডিও আসছে না? ইলেকশনের আগে বহু এমপি পার্টিদের ভিডিও অলরেডি বাইরে আছে, কেউ পদক্ষেপ নিয়েছে? আপনি ভালো কাজকে ভালো বলেন, ভালোটাকেও আপনি ইনিয়ে নেগেটিভ নিতে, আপনার তো ইন্টেনশন খারাপ আপনার সেখানে। আর উনি এই কথা কিভাবে বলে যে জামাতের মানে নারী নেত্রীরা নিরাপদ না? ওনার কাছে গ্যারান্টি আছে? উনি কোনো প্রমাণের কাছে আছে? না, এটা তিনি বলছেন যে তিনি, এটা তার প্রশ্ন একজন নাগরিক হিসেবে তার উদ্বেগ। এইজন্য বলি, ইদানিং কালে কিছু সাংবাদিকরা আছেন, ঘটনা জেনে হোক না জেনে হোক ঠেলে দেন, চলো। এই প্রবণতা খুব খারাপ। সত্য জেনে, ঘটনা জেনে মন্তব্য করলে মানুষের ওই যে বলে না সিনিয়র সাংবাদিক টিটকারি করবে না। আপনি যে হন জানবেন ঘটনা কি, কোনো প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার না, হ্যাঁ এটা এমন হতে পারে, এটাই মনে এরকম হয়ে যাবে, এই ধরনের অবস্থান নেওয়া কখনো ঠিক নয়। জামাত ইসলামী তার জায়গায় ঠিক আছে, আমরা কোনো কম্প্রোমাইজ করি নাই, আদর্শের জায়গায় আমরা অটল আছি বলেই তো আমরা এটা কনসিডার করেছি। এই ইতিহাস কত বাংলাদেশে আছে বলুন তো? এটা তো ফার্স্ট ইতিহাস যে একজন রানিং এমপি কে জামাত বহিষ্কার করে দিল। আমি এখন এখন আসেন কি বলে, উনি কি বয়স কম না বেশি, মানে উনি দেখেন খোঁচাই বহিষ্কারটা ঠিক হয় নাই, বহিষ্কার কিভাবে হয়েছে, মানে দেখেন কিরকম আসলে, মানে যাকে দেখতে পারেন না তার সবই বাঁকা মনে হয়। বলছেন যে বহিষ্কার হয়েছে তাতেও সন্তুষ্ট হচ্ছে না? না, হচ্ছে না তো। উনি বহিষ্কার কি করতে হবে উনি জিজ্ঞাসা করুন আগে, বহিষ্কার হয়েছে ওটা বয়স কত ছিল, কবে আসছে, কোন জায়গায় ছিল, আরো মানে বহিষ্কার, তারপর আর কি করতে জিজ্ঞেস করেন। মানে এমন এমন অবস্থা ওনারা করেন মাঝে মধ্যে সাংবাদিক মহোদয়রা, যে সাংবাদিকের কিন্তু হাসিনারও পতন ঘটেছে। কিন্তু ইদানিং আমরা দেখলাম যে সাংবাদিকরা ইস্যু ওনারা অনেক ইস্যুদের চোখ বন্ধ করে থাকেন,
আর কিছু ইস্যু আসলে মোটামুটি সব চোখের পর্দা খুলে যায়। জি এই জি। চোখের পর্দা আতিক ভাই অসংখ্য ধন্যবাদ। ফারুক হাসান আসতে চাই তর্ক বিতর্কের এই সূত্র ধরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি, ফারুক ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, সেটি হচ্ছে যে প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছে তার শুরুতেই বলে রাখি, আসলে যে ইস্যুতে আমরা কথা বলছি এটা অত্যন্ত একটা বিব্রতকর ইস্যু আমাদের জন্য, যারা আমরা বিশেষ করে রাজনীতি করি। তারপরেও এই ইস্যুটা নিয়ে আমাদের কথা বলতে হবে আমি মনে করি, বিকজ অফ যাকে নিয়ে আজকে এই আলোচনার কেন্দ্রবিন্দু, তিনি একজন পার্লামেন্টারিয়ান বা আইন প্রণেতা। জি। তার এই আইন প্রণয়নের যে সুযোগ বা আইন প্রণেতা হওয়ার কারণে তার ধরেন যে প্রত্যেকটা কর্মকাণ্ডের একটা ব্যাপক প্রভাব জনগণের উপরে ইতিবাচক কিংবা নেতিবাচকভাবে পড়ে। তো যাই হোক, এখন পর্যন্ত ধরেন যে তার বিরুদ্ধে যে সাংগঠনিক কিংবা দলীয় সিদ্ধান্ত, সেটা আমরা পরিষ্কার, দল তাকে বহিষ্কার করেছে। এখন তার সংসদ সদস্যপদ থাকবে কিনা, এটা আসলে আমরা দুটো অ্যাঙ্গেল থেকে আলোচনা করতে পারি। প্রথমত, আমরা যদি আমাদের সর্বোচ্চ যে আইন, সংবিধানের দিকে তাকাই, সংবিধানে এই ইস্যুতে পরিষ্কারভাবে দুটো সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। নাম্বার 1, আর্টিকেল 70, ৭০ অনুচ্ছেদ বলছে যে কোনো পার্লামেন্টারিয়ান যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে তার পার্লামেন্টের সদস্যপদ বাতিল হয়ে যাবে, কিংবা তার দলের বিরুদ্ধে ভোট দেন। তিনি দল থেকেও পদত্যাগ করেন নাই, দলের বিরুদ্ধে ভোটও দেন নাই, দ্যাট মিনস ৭০ অনুচ্ছেদ তার এক্ষেত্রে অকার্যকর। তার ক্ষেত্রে কোনটা হবে? আরেকটা রয়েছে আমাদের 64 আর 68 এর 4, নৈতিক স্খলন জনিত একটা ইস্যু। তিনি ইতিমধ্যে নৈতিকভাবে স্খলিত, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে প্রমাণিত। এখন কথা হচ্ছে, এই যে নৈতিকভাবে তিনি স্খলিত, এটা আসলে মানদণ্ডটা কি? ধরেন যে আমি তাকে বলছি যে নৈতিকভাবে তিনি স্খলিত হয়েছেন, আরেকজন বলতে পারে না না, সে নৈতিকভাবে স্খলিত নয়, তাহলে এটার তো একটা মানদণ্ড লাগবে। তার মানে এটা কি মানদণ্ডটা এমন হতে পারে না? এই মানদণ্ড নির্ধারণ করার এখতিয়ার একমাত্র আদালতের। এটা আমি হয়তো আমার অ্যাঙ্গেল থেকে বলবো, আপনি আপনার অ্যাঙ্গেল থেকে বলবেন, আপনার রাজনৈতিক অ্যাঙ্গেল থেকেই বলেন। না না, সেটা তো পরে আসবো। হ্যাঁ। আমি এখনো কনস্টিটিউশনের মধ্যেই রয়েছি, সুতরাং চূড়ান্তভাবে আইনগত দিক দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের। এবং এই আদালতে কোন প্রসিডিউরের মধ্যে যাবে? আমাদের নির্বাচন কমিশনের মধ্য দিয়ে এই ধরেন যে সিস্টেম, আপনার ইয়েটা চলে যাবে আদালতে। আদালত ডিফাইন করবে যে তিনি নৈতিকভাবে স্খলিত নাকি স্খলিত না। তো এটা গেল এটা। আর আমাদের দৃষ্টিকোণ থেকে রাজনৈতিকভাবে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, তিনি অবশ্যই নৈতিকভাবে স্খলিত। এবং থার্ড যে পয়েন্টটা, তার উচিত নিজেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করা, তাহলে একুল ওকুল দুটোই রক্ষা হয়। এটা নিয়ে আমাদেরকে আর আলোচনা করারও প্রয়োজন বোধহয় পড়বে না। না, কিন্তু কিছু আতিক ভাই ফারুক হাসান ভাই, আতিক ভাই আমাদের সাইদ খান ভাইয়ের আলোচনার প্রেক্ষাপটে বলছিলেন যে জামাতের একজন সংসদ সদস্যর মধ্যে নৈতিক স্থলনের অভিযোগ এবং তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, কিন্তু অনেকেই পুরো জামাতকেই প্রশ্নবিদ্ধ বা অভিযোগের মানদণ্ডে বা দাঁড়িপাল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন। সেটা কতটা রাজনৈতিক নীতি নৈতিকতার মধ্যে পড়ে? একজন ব্যক্তির কর্মকাণ্ড দিয়ে একটা দলকে আপনি কখনো ডিফাইন করতে পারেন না, বা একটা দলকে আপনি জাজ করতে পারেন না। যেমন ধরেন জামাত ইসলাম তো কখনোই বলে নাই যে আমরা ফেরেশতা দিদি নিয়ে রাজনীতি করি, বা আমাদের দলে যারা আছে সবাই ফেরেশতা। নিশ্চয়ই এটা জামাত বলেছে, কোথাও আমার দৃষ্টিগোচরে এখনো পড়ে নাই, বা আমি কোথাও দেখি নাই। এখন সাইদ ভাই যদি দেখে থাকে বা শুনে থাকে, আমরা কিন্তু ভোটের প্রচার প্রচারণার সময় আমরা এই বড় দুটি দলের কাছ থেকে যেভাবে পারে ভোটারদেরকে সন্তুষ্ট করার জন্য বলেনি এমন কোনো কথা নাই, সেটা বিএনপি এবং জামাত উভয়ের ক্ষেত্রেই বলছে। একটা ধরেন আমি একটা রাজনৈতিক দলের নেতা, আমি রাজনীতির মাঠে গিয়ে অনেক কথা বলি। আমার মুশারফ ভাই বিএনপির বড় নেতা, তিনি অনেক কথা বলেন। মুশারফ ভাইয়ের কথাই কিন্তু বিএনপির কথা না, এটা মাথায় রাখতে হবে। বিএনপির দলীয় স্ট্যান্ড কি, দলীয় পজিশনটা কি, দ্যাট ইজ দ্য মেজর অফ কনসার্ন। এবং জামাত ইসলামের বয়ানটা কি দেখেন, গতকাল থেকে টিভি টকশোতে আমরা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে এই ব্যক্তি যেহেতু চারিত্রিকভাবে ইতিমধ্যে মানে স্খলিত হয়েছে, নৈতিকভাবে স্খলিত হয়েছে, তারা এই পদে আর থাকার কোনো নৈতিক অধিকার নেই। কিন্তু আমরা অপেক্ষা করেছি জামাতের দলীয় বক্তব্যটার জন্য। যেহেতু তখন পর্যন্ত জামাত দলীয়ভাবে কোনো বক্তব্য বা স্টেটমেন্ট দেন নাই, দ্যাট মিন্স সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। জামাত আজকে দলীয়ভাবে বক্তব্য দেওয়ার পরে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি জামাত তার পক্ষে নেই নাই। এখন ধরেন এখানে আরেকটা ইস্যু, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে ওই ব্যক্তিটার ঘরে সিসিটিভি ক্যামেরাটা গেল, এটা গেল কিভাবে? আপনি কি মনে করেছেন যে এই ক্যামেরাটা যাওয়া আমাদের দেশের রাজনীতি কিংবা আমাদের দেশের সিকিউরিটির জন্য ভালো একটা? না, এই জায়গাতে প্রশ্ন আছে। না ফারুক ভাই, এই জায়গাতে প্রশ্ন, ক্যামেরা কিভাবে গেল এটা গুরুত্বপূর্ণ না, তিনি এই কাজ কেন করলেন এটা গুরুত্বপূর্ণ? নো, অবশ্যই তিনি এই কাজ কেন করলেন এটা গুরুত্বপূর্ণ। এবং এই কাজের ক্যামেরা নানাভাবে যেতে পারে। এই কাজের জন্য তিনি ইতিমধ্যে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, খুব সম্ভবত পার্লামেন্ট থেকে তার সদস্য পদ চলে যাবে। এবং তিনি যদি কোনো ফৌজদারি কর্মকাণ্ড করে থাকেন, তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হবে, তিনি জেলে যাবেন। কিন্তু কথা হচ্ছে এই যে সেকেন্ড স্টেপ, যেটা এই যে তার ঘরে ক্যামেরা যাওয়া, ইটস এ সিকিউরিটি কনসার্ন। আপনি কেউ তো নিরাপদ না। ধরেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে যাবেন ঘুরতে, একটা হোটেলে যাবেন খাইতে, দেখা গেল এটাও কোনো একটা মুহূর্তে ভাইরাল হয়ে গেল।
হ্যাঁ, পরবর্তীতে এটা প্রমাণিত হলো যে না, আপনি আপনার বৈধ স্ত্রীকে নিয়ে কোন একটা রিসোর্টে গিয়েছেন কিংবা হোটেলে গিয়ে খাওয়ার জন্য গিয়েছেন, বাট এই যে আপনার যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে বা ক্ষুণ্ণ হয়ে গেল, এটার বা সোশ্যাল মিডিয়াতে একটা ট্রায়াল হয়ে গেল, সেই জায়গাতে একটা প্রশ্ন থেকেই যে ফারুক হাসান ভাই সরকারকে এই অসংখ্য সাইবার সিকিউরিটি নিয়ে আরো কঠোর হতে হবে, এবং সাইবার সিকিউরিটি যে স্পেসটা, এই স্পেস নিয়ন্ত্রণে সরকারের এখনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। কার্যকর ভূমিকা প্রয়োজন। Of course. ফারুক হাসান অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার আল মামুন রাসেল ভাই আসতে চাই, যেটা বলছেন যে অভিযোগটা কিভাবে প্রমাণ হবে, এখনো কিন্তু কেউ অভিযোগ করেনি। এটা হলো স্বপ্রণোদিত হয়ে এই ধরনের নৈতিক স্থলনের জায়গা থেকে রাজনৈতিক দল সে আগ বাড়িয়ে কিংবা তার সাংগঠনিক ব্যবস্থার জায়গাটা গ্রহণ করেছে। যেটা ফারুক হাসান প্রশ্ন করলেন যে তার অভিযোগটা কোন প্যারামিটারে পরিমাপ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আইন কি? প্রথম কথা হচ্ছে আইন আবেগ দিয়ে চলে না। আপনি আবেগকে এখানে, আপনি যদি আমাকে কথা শোনা যাচ্ছে, হ্যাঁ আমরা শুনছি, আপনি বলুন। আপনি যদি আবেগ দিয়ে আইনকে চালাতে পারবেন না। একটু আগে আমার সাইদ খান ভাই, আমি যে আসার সাথে সাথে শুনলাম উনি বারবার বলছেন জামাত নেতা ব্যভিচার করেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ব্যভিচার? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অ্যাডাল্টারি? আমাদের আইন তো আছে, ব্যভিচার মানেই হচ্ছে বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি কোনো ধরনের ইন্টারকোর্সে যায় সেটা ব্যভিচার। এখন আমরা ঢালাওভাবে বলে দিচ্ছি ব্যভিচার, এটা তো ব্যভিচার ছিল না। তাহলে আপনি যদি ওনাকে কি ব্যভিচারের শাস্তি দিবেন, নাকি হচ্ছে অল্প বয়সের মেয়েকে বিয়ে করেছে এটার জন্য শাস্তি দিবেন, নাকি আপনার নৈতিক স্খলন? এখন কথা হচ্ছে আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে, আইনি দিক থেকে ব্যাখ্যা করতে হবে, আপনাকে ব্যাখ্যা করতে হবে, সামাজিক দিক থেকে ব্যাখ্যা করতে হবে। আমি যদি আপনি আমাকে বলেন, আমি বলবো সামাজিক দিক থেকে এটা ভয়ঙ্কর একটা অপরাধ করেছেন, কারণ একটা ইসলামিক দলের এমপি হয়ে সেই প্রসঙ্গে আমরা আপনার কাছে আমরা পরবর্তী শুনবো। আইনের ব্যাখ্যাটা আগে শুনতে চাই। আইনগত যদি তাকান, কারণ আমরা তো হচ্ছে ডকুমেন্টারি বিশ্বাস করি, মানে এভিডেন্সিয়াল ডকুমেন্ট বিফোর দ্য কোর্ট। অভিযোগ কতটা গুরুত্বপূর্ণ আইনগতভাবে প্রমাণ করার জন্য? আমি আসি এভিডেন্সিয়াল ডকুমেন্ট। আমাদের কাছে এভিডেন্সিয়াল ডকুমেন্ট হচ্ছে, আমরা দেখেছি তার একটা কাবিননামা আছে, এটা পাবলিক ডকুমেন্টস, ইটস নট এ প্রাইভেট ডকুমেন্টস, পাবলিক ডকুমেন্টস। কাবিননামা যখন আছে তাহলে আমাকে ধরে নিতে হবে তারা ম্যারিড ছিল, বিবাহিত ছিল। কাবিননামার একটা ঘটনা ঘটার পর হয়েছে। যদি কোনো প্রশ্ন আসে, যিনি প্রশ্ন করবেন, আমাদের আইনের ভাষা বলে বার্ডেন অফ প্রুফ, যিনি দাবি করবেন তাকে প্রমাণ করতে হবে। তাহলে কেউ যদি বলে এই কাবিননামাটা ভুয়া, কেউ যদি বলে এই কাবিননামাটা জোরপূর্বক করা হয়েছে, তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব, যিনি বলবেন তার দায়িত্ব এটা প্রমাণ করা, এটা ভুয়া ছিল, এটা পরবর্তীতে করা হয়েছে। এখন ধরুন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কেউ অভিযোগ করলো না, তখন কি হবে? না, আপনার বিষয়টা হচ্ছে রাষ্ট্র সৌমুটো মামলা করতে পারে, রাষ্ট্রবাদী হয়ে মামলা করতে পারবে। না ভিকটিম আমি আপনাকে বলেছি, কেউ যদি আবেদন না করে বা অভিযোগ না করে সেক্ষেত্রে কি হবে? না, অপরাধটা কি আগে তো আমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। আমি তো বলেছি আবেগ দিয়ে আইন হবে না। আজকে আমাদের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বিবিসিতে একটা কোর্টের আনকোট করে একটা কথা বলেছেন। আমি এই কোর্টের আনকোট করে আপনাকে জাস্ট হচ্ছে এটা একটু দেখাই। এই ওনাকে বলেছেন, উনি এটার ব্যাখ্যা দিয়েছেন কি, উনি ব্যাখ্যা দিয়েছেন আইনের চোখে এই ঘটনা ফৌজদারি অপরাধ না, এটি সামাজিক অনৈতিক কাজ। একটি অনৈতিক কাজের জন্য এভাবে মব করে আক্রমণ করা, আইন নিজের হাতে তুলে নেওয়া, বরং এটা অপরাধ। কারণ বিচার করার ক্ষমতা তো আদালত ছাড়ার কারণেই। এখন কথা হচ্ছে এটি অপরাধ, আপনি আমাদের আইনে বলে অপরাধ হওয়ার জন্য দুটি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয়। একটা হচ্ছে এন্টি সোশ্যাল বিহেভিয়ার, পানিশমেন্ট ফর দোজ বিহেভিয়ার। আপনাকে পানিশমেন্ট থাকতে হবে। যেহেতু অল্প এই বয়সের পার্থক্য আছে, আমাদের আইনে কিন্তু বয়সের পার্থক্য নিয়ে কোনো নেই, কিন্তু শর্ত হচ্ছে উনি যদি দ্বিতীয় বিবাহ করে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা। আমরা যে কাবিননামাটা দেখেছি উনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন, এবং কি মেয়েটার বয়স 18+ কিনা। আমরা যে কাবিননামা দেখেছি, তার যে ডকুমেন্টস আমরা দেখেছি, আমরা তো আর এটা কাবিননামা নিয়ে যে জায়গাটাতে বেস্টার মামুন রাসেল কাবিননামা নিয়ে যে জায়গাটাতে প্রশ্ন, ঘটনা ঘটার পরে কাবিননামা হয়েছে, মানে এই কাবিননামার এই জায়গাটা হয়েছে যিনি কাজী, আমি সেটাই বলছি, যিনি কাজী তিনিই প্রশ্নটা করেছেন। আমি মিডিয়ার তথ্য দিয়ে কোনো কিছু জাজমেন্ট দিতে পারি না। আমি বলছি যে আমরা করছি না সেটা, যিনি বিয়েটা পড়িয়েছেন, যিনি কাজী, আমি আপনাকে বলি দুইটা ভিডিও আসছে আমার কাছে। একটা ভিডিও আছে যে ভিডিওতে উনি বলেছেন 17 জুনে বিবাহটা হয়েছে। এখন টিভি এটাকে পাবলিশ করে, আপনি ইনভেস্টিগেশন প্রয়োজন, আপনি যেটা বললেন তদন্ত করবেন, দুই ধরনের তথ্য আসলে তো তদন্ত প্রয়োজন। আমি একটু শেষ করি, বলুন ভাই। এখানে জামাত একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে। আমি মনে করি জামাত ভবিষ্যতে একটা মানদণ্ড তৈরি করে দিয়েছে যে কেউ যদি নৈতিক স্খলন হয়, এটা যদি ফৌজদারি অপরাধ নাও হয়, সামাজিক অপরাধ হয়, তাকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার না, ইতিপূর্বে এমন ঘটনা আমরা বিএনপির একজন এমপিও, যিনি হচ্ছে সিলেট 6 আসনের এমপি, এমন একটা ঘটনা আসছে কিন্তু তাকে বহিষ্কার করা হয়নি। এর আগে তথ্য প্রতিমন্ত্রী ছিল মুরাদ, তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বলবেন সিলেটের 6 আসনের নাম কি? নাম হচ্ছে ইমরান হোসেন চৌধুরী।
তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি, কিন্তু জামাত বহিষ্কার করেছে। এবং শুধু বহিষ্কার করে ক্ষান্ত থাকেন নাই, নির্বাচন কমিশনের চিঠি দিবেন যাতে করে তার সংসদ সদস্যের ব্যাপারে অর্থাৎ জামাত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো ফাঁক রাখছে না। দেখেন, একটা ব্যক্তি যখন কোনো অপরাধ, বারবার প্রশ্ন আসে যদি একটা দল ব্যক্তি অপরাধ করলে দলের উপর কতটুকু বর্তায়। শাহ আলম সাহেব যে অপরাধটা করেছেন, নিজের নামে সবকিছু করেছেন, প্রধানমন্ত্রী বলেছেন কি, প্রধানমন্ত্রী এটা মানেন না, প্রধানমন্ত্রী স্টেপ আমি তো দল থেকে বহিষ্কার করে নাই। আমি তো এই প্রশ্ন সাংবাদিক সাইদ খানকে করেছিলাম, তিনি তো সন্তুষ্ট হচ্ছেন না, তিনি তো বলছেন এটা দলকেই দায় নিতে হবে। কার্যক্রম যদি একটা ব্যক্তি কার্যক্রম, যেমন উনি শিবগঞ্জকে শাহেগঞ্জ বানাই ফেললেন, মানে আপনি যদি বলেন ওনার চিন্তা পুরো বিএনপির চিন্তা, তাহলে ওনাকে তো বহিষ্কার করতে হবে। জি, একটা ব্যক্তি দলীয় অপরাধ নিতে পারেন, অসংখ্য ধন্যবাদ ভাই। একটা দল যেটা পারে বহিষ্কার করতে পারে, এর বাইরে কিছু করতে পারে না। আর আইনগত বিষয়ে আরো কিছু জানার আছে, প্রশ্ন থাকলেও আমরা শুনছি। ব্যারিস্টার দুঃখিত, এ বি এম মোশাররফ হোসেন এমপি, মোশাররফ ভাই আপনার কাছে আসতে চাই। একেবারে সরাসরি প্রশ্ন, আপনি একজন সম্মানিত সংসদ সদস্য, নজরুল ইসলাম তিনিও একজন সম্মানিত সংসদ সদস্য। এই ঘটনা ঘটার পরে সংসদে বসতে আপনি কতটা স্বস্তি বোধ করবেন? না, এই ঘটনাটা তো নিশ্চয়ই যারা মাননীয় সংসদ সদস্য সবার জন্য একটা বিব্রতকর অবস্থা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং এখানে যে আপনারা আলোচনা করছেন, এইটাও আমি মনে করি খুব একটা স্বস্তির বিষয়, একটা স্বস্তির বিষয় না, কারণ ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত। এবং এখানে আমি মনে করি আলোচনাটা এই পর্যন্তই। এখন আমি বলি যে কথাটা হচ্ছে, ওনার সংসদ সদস্য থাকবে কি থাকবে না, কি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আমাদের ব্যারিস্টার মামুন ভাই তো বলছেন যে আইনি একটা ভাষা আছে, না আছে। আমি যেটা বললাম যে আমাদের কনস্টিটিউশনে কি আছে, যে যদি কোনো এমপি যদি পদত্যাগ করে তাহলে ওনার সংসদ সদস্য থাকবে না। আর্টিকেল 70 অনুযায়ী কেউ যদি দলের বিরুদ্ধে ভোট দেয় তার সংসদ সদস্যপদ থাকবে না। আর্টিকেল 70 অনুসারে যদি আপনার দল তাকে বহিষ্কার করে, সদস্যপদ থাকবে না। এখন এখানে একটা ভাইটাল প্রশ্ন হলো, যেমন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে নমিনেট করেছে, আমি দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এটা হয়তো স্পষ্ট ভাষায় আইনে বলা নাই, কিন্তু যদি দল আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে আমি যতটুকু আইনের ব্যাখ্যায় বুঝি আমার সংসদ সদস্য থাকার সুযোগ নাই, কারণ আমাকে তো এই সুযোগ দিয়েছে দল। তো জামাত ইসলাম অবশ্য সেই কাজটি করেছে, তাকে ইতিমধ্যে বহিষ্কার করবে বলে একটি তারা ঘোষণা দিয়েছে, যদি এখনো দেয় নাই। এখন বাংলাদেশে আইন কিন্তু নানাভাবে ব্যবহৃত আমরা দেখেছি। একসময় আপনার মনে আছে 1996 থেকে 2001 বিএনপির দুইজন সংসদ সদস্য ছিলেন, একজন আবু হেনা রাজশাহী থেকে নির্বাচিত, আরেকজন সিরাজগঞ্জ থেকে নির্বাচিত। তারা কিন্তু দল ত্যাগ করে আওয়ামী লীগে গিয়ে মন্ত্রী হয়েছে সরাসরি। তাদের কিন্তু সংসদ সদস্য খারিজ হয়ে গেছে, কারণ তারা আর্টিকেল 70 কিন্তু ভায়োলেশন করেছে। আবার দেখেন একই সংসদ মেজর আখতারুজ্জামান, উনি কিন্তু দলের সিদ্ধান্ত ভায়োলেশন করে উনি সংসদে অংশগ্রহণ করেছে। বিএনপি সংসদ বয়কট করেছিল, উনি অংশগ্রহণ করেছেন। জি, ওনার কিন্তু মেম্বারশিপ যায়, কারণ তৎকালীন সময় নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছে যে উনি জনগণের ভোটে নির্বাচিত, সুতরাং জনগণের পক্ষে দায়িত্ব পালন করবে, সুতরাং এই ক্ষেত্রে তার সংসদ সদস্যপদ যাবে না। তার মানে এখনো অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, এখানে দেখেন, এখন হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নৈতিকভাবে এই নজরুল ইসলাম সাহেব পদত্যাগ করা উচিত, কারণ উনি যেই দল থেকে নমিনেটেড হয়ে এমপি হয়েছেন, সেই দলই তাকে স্বীকার করছেন, দল থেকে তাকে মানে মোশাররফ ভাই, এখানে প্রশ্ন, দল যেহেতু ব্যবস্থা গ্রহণ করেছে, দলকে আর দায় দেওয়ার সুযোগ আছে কিনা? দল দায় দেওয়া আছে। আমাদের দেশের রাজনীতিতে তো একটা দায়িত্ববোধ বলে একটি কথা আছে, দায়িত্ববোধ কথা আছে। এখন দলেরও তো উচিত এগুলিকে মনিটরিং করা। দলেরও উচিত যে এরা তার কি, আমার তো মনে হয় বিএনপির মতো বা জামাত ইসলামের মতো বড় দলগুলির কিন্তু এই ধরনের একটা মনিটরিং আছে, নিশ্চয়ই থাকা উচিত। তো সেই ক্ষেত্রে এখানে আমি মনে করি জামাত হয়তো এখন বিরোধী দল, তার একটা দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। আমি যেইটা ব্যবস্থা নিয়েছি আমি এটাকে স্বাগত জানাই। এখন দেখার বিষয় যে উনি কি করে। অলরেডি আজকে আপনি দেখবেন ওনার বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছে, অলরেডি হত্যা মামলা হয়েছে, এবং ওনার এই 6 জন আসামি একজন গ্রেপ্তার হয়েছে। এখন এই জিনিসগুলো এত বেশি সেন্সিটিভ এবং স্পর্শকাতর যে এগুলো নিয়ে আলোচনা করলেও কিন্তু
এই মাননীয় সংসদ সদস্যদের আলোচনা করে তো আমরা সচেতন করা যায়, কিন্তু সব সচেতন কিন্তু সচেতন করা যায় না। নৈতিকতার বিকাশ এবং উন্নয়ন ঘটানো এই কাজগুলো এইটা তো নিশ্চয়ই আমি সাইদ খানের সাথে একমত। এই অপরাধ তো উনি করেছে, এটা তো ওনার যেই মর্যাদা, ওনার যেই জায়গা, সেই জায়গার প্রতি উনি সুবিচার করতে পারে। মোশাররফ হোসেন এমপি, বরং এটা দলকে উনি এখন প্রশ্ন অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। তাহসিন রিয়াজ, আসতে চাই এই প্রশ্নটা আপনার কাছে যে আসলে দায়টা কার? আমরা কি ব্যক্তিকেই দায় দিব নাকি দলকেই দায় দিব? আমরা উভয় মতামতই চলে এসেছে, সেই জায়গা থেকে এই প্রশ্নটি আমি আপনার কাছে রাখলাম। দেখেন, ধন্যবাদ। আমি সবার আলোচনায় শুনছিলাম। প্রথমত হচ্ছে একটা বিব্রতিকর ডিসকাশন আমাদেরকে তাও করতে হচ্ছে। দায়টা নিয়ে প্রশ্ন করেছেন, দায়টা ব্যক্তির প্রথমত, কিন্তু এখানে জামাত ইসলামের একটা দায় আছে, যে দায়টা সেটা বলে দিচ্ছি। দায়টা আছে, দায়টা হচ্ছে যেটা সাইদ খান ভাই বলেছেন। দেখেন, এখানে আমরা কিন্তু যারা আমরা বিভিন্ন মানে গতানুগতিক সংগঠন থেকে বিলং করি, আমাদের উপর এই বার্ডেনটা নাই। তার মানে আমরা অপরাধের জন্য আমরা অলওয়েজ ওপেন, এটা বোঝাতে যাচ্ছি না, এটা বোঝাতে যাচ্ছি না। আমরা তো ইসলামের লেভেলিংটা আমাদের গায়ে করি না, বা আমাদের দলের প্রচার প্রচারণা কার্যক্রমে করি না। ফলে খেয়ালটা করেন কোথায় দায় আছে। দায় হচ্ছে একজন সাধারণ মানুষের অপরাধ আর একজন মসজিদের ইমামের অপরাধ, দুইটা কি সেম তো না। একজন মসজিদের ইমাম যখন অপরাধ করেন, এটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, কারণ সে একজন দায়ী প্রিচার। সে ধর্মের কথা মানুষকে বলেন, সে ধর্মের দিকে মানুষকে ডাকেন, সে মানুষকে ধর্মের দিকে কনভিন্স করেন। কিন্তু আমি আপনি গতানুগতিকভাবে সেটা হয়তো করি না, ব্যক্তিগতভাবে আমরা কেউ কেউ করতে পারি। আমার আপনার দলীয় এজেন্ডা এটা না যে আমি কাউকে ধর্মের দিকে ধাবিত করবো। আমার আপনার দলীয় এজেন্ডা কিন্তু এটা না। আমি একটা ট্রেডিশনাল ফরম্যাটে রাজনীতি করি, আমার কাজ হচ্ছে রাজনীতি করা। জি, এখানে আমি নৈতিকতার প্রসঙ্গ আনতে পারি বিভিন্ন সময়, এখানে আমি মানুষকে ভালো হওয়ার কথা বলতে পারি, সে করাপ্টেড হবে না সেটা আমি বলতে পারি। কিন্তু একজন ইমাম সাহেব যেভাবে করে ধর্মীয় বয়ানের ভিত্তিতে এটা করেন, আমি সেটা করি না, বা আমাদের গতানুগতিক পলিটিক্যাল পার্টিতে এটা করে না। ফলে জামাত ইসলামের উপর এটা একটা বার্ডেন ডেফিনেটলি বর্তায়। এখন জামাত এটা না চাইলেও এটা বর্তিয়েছে, যে কারণে কিন্তু আমরা জামাতকে বিব্রত দেখেছি। এটাতে আমরা বিব্রত দেখিনি তা না, আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে বিগত 2 দিন ধরে জামাতের অলমোস্ট টপ লিডারশিপের টুকিটাকি স্ট্যাটাসে আমরা এই বিব্রত অবস্থায় তাদেরকে পড়তে দেখেছি। ইট ইজ বিকজ অফ দ্যাট রিজন। জি, ফলে এটাকে একটা কনসিডারেশন ম্যাটার হিসেবে আমাদেরকে দেখতে হবে যে আপনি যদি ধর্মীয় আদলে রাজনীতি করেন, আপনার দায় বেশি, কারণ আপনার কাছে আমি ভালো জিনিসটাই প্রত্যাশা করব, কারণ আপনি ভালো জিনিসটাই বলেন। আপনার কাছে আমি ভালো জিনিসটা আশা রাখবো, কারণ আপনি ভালো জিনিসটার কমিটমেন্ট অন্য সবার থেকে ভিন্নভাবে করে রাজনীতিতে আসীন হয়েছেন, রাজনীতিতে এস্টাবলিশড হয়েছেন। এটা আমার কাছে মনে হয় যেখানে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মধ্যে তার দায় কি মোচন হবে না? আমি সেটাই বলছি। দ্বিতীয় প্রসঙ্গে আসি। এরপরের প্রসঙ্গটা হচ্ছে জামাত ইসলামী ইতিমধ্যে যে সিদ্ধান্তটা নিয়েছেন, মোশাররফ ভাই বলেছেন, বাকি সবাই ইতিমধ্যে বলেছেন যে এটাকে আমরা স্বাগত জানিয়েছি। এটা একটা বিগ ডিসিশন। একটা দলের এমপি, দেখেন এমনি হলো এমপি একটা ম্যাটার করে, কিন্তু একটা দলের এমপি এটা একটা সিঙ্গেল নাম্বার হইলেও সংসদে যখন এই নাম্বারটা থাকে, ইট ম্যাটার্স। ফলে একজন এমপিকে আপনি আপনার দল থেকে এলিমিনেটেড করে দিচ্ছেন, শুধু দলের, এখানে প্রসঙ্গ আছে, মানে বস্তুত অর্থে আপনি তাকে দল থেকে বহিষ্কার করছেন। তো দিন শেষে তো আপনি তাকে এমপি ক্লেম করতে পারবেন না, সে যদি সংসদে থেকেও যায়, যেমনটা আজকে চিফ হুইপ বলেছেন 70 অনুচ্ছেদ অনুযায়ী তাকে পদত্যাগ করতে হবে, তবেই কেবল পদ শূন্য হবে। কিন্তু ধরে নেই একটা হাইপোথিসিস এসে থেকে গেল, থেকে যাওয়ার ফলে তিনি লিটারালি ওই সংসদে পারফর্ম করবেন হচ্ছে একজন মানে এতিমের মতন, ইন্ডিভিজুয়াল, কেউ তাকে ওন করার মতন কেউ থাকবে না, স্বতন্ত্রের মতন। ফলে স্বতন্ত্রেরও তো কিছু সম্মান আছে, তার ওই সম্মানটুকু থাকবে না, আই গেস থাকা উচিত না ইনফ্যাক্ট। ফলে তার ব্যক্তিগত জায়গা থেকেই, বরং আমি জানি না টকশোটা শুনলে ওনার উচিত হবে এই সংসদ সদস্য পদ থেকে তার পদত্যাগ করা এবং নিঃসন্দেহে ক্ষমা প্রার্থনা করা। এবার আসি আল মামুন রাসূল ভাইয়ের প্রসঙ্গে। হি ইজ এ ভেরি রাইট গাই অন দ্যাট রিগার্ড। দেখেন, অপরাধ আরো অনেকগুলো দৃষ্টিকোণে এটা অপরাধ। আমরা তো ইতিমধ্যে একটা দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেছি, তার ব্যাপারে আমি বলেছি এটা একটা মানে চরম পর্যায়ে নৈতিক স্খলন। এখন আরেকটা ব্যাপার কি আমরা কখনো দেখেছি, কেন আমরা আজকের টেবিলে এই আলোচনাটা করছি না, যে এই অল্প বয়সের নারীকে বিবাহ করার ফলে আমরা তো তাকে একটা দায়ের মধ্যে ফেলেছি, যদিও এটা আইনগতভাবে দায়ী না, রাসেল ভাই বলেছেন, কিন্তু কেন আমরা এই অপরাধের জন্য প্রশ্ন করছি না যে এই অল্প বয়স্কা একটি মেয়ের ভিডিও যারা ভাইরাল করলো সোশ্যাল মিডিয়াতে, তারা কেন অপরাধী হবে না?
আপনার কি সেই কিংবা তারা কারা? আপনার কি সেই রাইট আছে তহিদ ভাই? ডু হ্যাভ দ্যাট রাইট? আপনি কি একটা 18 বছরের নারীর ভিডিও, তার ব্যক্তিগত বেডের ভিডিও, তার পার্সোনাল মোমেন্টামের ভিডিও, আমি এই পার্টিকুলার ইনসিডেন্ট নিয়ে বলছি না, জি। আপনি কি সেটা ভাইরাল করার রাইট রাখেন? রাখেন না। তাহলে প্রশ্ন, প্যারালাল জায়গা থেকে এটাও করতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু প্যারালাল জায়গা থেকে এটাও করতে হবে যে আপনি আপনার বেডরুমে কেন নিরাপদ না। আপনি তো এই নিরাপত্তার জন্য কিন্তু আমরা আজকে এত দূর পর্যন্ত এসেছি। আপনি আপনার বেডরুমে যদি নিরাপদ না থাকেন, কালকে জি যেটা ইতিমধ্যে ইয়া ভাই বলেছেন, দেখেন ফারুক ভাই বলেছেন, আপনি আপনার ফ্যামিলি টাইম তো স্পেন্ড করতে পারেন। এখানে কে এখানে আছেন যে তার ব্যক্তিগত সময় স্পেন্ড করেন না? এখন সেই জায়গায় যদি একটা ক্যামেরা লাগায় দেওয়া হয়, এটা কাবিন আগে না পরে, এটার বিবাহ হয়েছে না হয় নাই, সে জামাত ইসলামী করে কি করে না, সে রাজনীতি করে কি করে না, এই সুরক্ষার জায়গাটাও এর চিন্তা করা বাহিরেও দরকার। এক ধরনের আপনার সুরক্ষা থাকা প্রাইভেসি প্রয়োজন। কোশ্চেনে, আপনার সিকিউরিটি কোশ্চেনে, আমি আপনাকে লাস্ট লাইনটা বলি, আপনার প্রাইভেসি কোশ্চেনে, সিকিউরিটি কোশ্চেনে বাংলাদেশ এই পয়েন্টে সে হেরে গেছে। অসংখ্য ধন্যবাদ। ফলে আপনাকে তাহসিন রিয়াজ, অবস্থাতে হবে, আমাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমরা অবস্থাতে বিরতি থেকে ফিরবো, তবে আমি সাইদ খান প্রশ্নটি রেখে যাই। এখানে আমি কোড আন কোড দিয়েই বলছি, সম্মতির প্রসঙ্গ আছে। যারা পিছন থেকে এই খেলাটি খেলেছেন, বিশেষ করে ভিডিও করা কিংবা এই ধরনের একটা প্রলোভনের মধ্যে সম্মানিত সংসদ সদস্যকে এই ফাঁদের মধ্যে ফেলে দেওয়া, তাদের আইনের আওতায় নিয়ে আসা, পাশাপাশি সেখানকার স্থানীয় রাজনীতির প্রসঙ্গ, এটি একটি বিষয়। এর সাথে যুক্ত যে বেডরুমের কে কতটা নিরাপদ কিংবা এই ধরনের প্রসঙ্গগুলো যখন আলোচনায় আসে, নিশ্চয়ই তারও একটা রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে, গণমাধ্যমের দৃষ্টিতেও তার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানা প্রয়োজন। এই ভিডিও যারা ফাঁস করেছেন তারাও এক ধরনের অপরাধ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এতে কোনো সন্দেহ নেই। দল যে ব্যবস্থা নিয়েছে তা তো আগের পর্বে, বিরতির আগেই আমরা সাধুবাদ জানিয়েছি যে এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। বেডরুমের নিরাপত্তা, আপনি আপনার বেডরুমে অপকর্ম করবেন আর সেটা রাষ্ট্র নিরাপত্তা দিবে সেই অপকর্মের? আপনার বেডরুমে অপকর্মের নিরাপত্তা রাষ্ট্র দিবে? এটা কেমন নিরাপত্তা চাইলেন আপনি? আমার প্রিয় ভাই ব্যারিস্টার রাসেল তিনি বললেন যে তিনি এই বিয়ে করে কোনো অপরাধ করেননি। হ্যাঁ, অপরাধ করেনি, বিয়ে কোনো অপরাধ না। বয়সের ব্যবধান 80 বছর হলেও এটি অপরাধ না। আইনগতভাবে আমিও বলছি, আইনগতভাবে এটি অপরাধ না। কিন্তু অপরাধ তখনই যখন কাবিননামায়, 17 জুনের কাবিননামায় ওই নারী বিবাহিত, 21 জুনের বায়োডাটায়, সচিবালয়ের বায়োডাটায় ওই নারীকে অবিবাহিত উল্লেখ করা হয়, তখন দুইটি জিনিসই ভুয়া প্রমাণিত হয় এবং এটি একটি অপরাধ। তখন দুইটি, আপনার কোন আইন এটিকে অপরাধ বলবে না আমি জানি না, তবে আমি যতদূর নৈতিকতার জায়গা থেকে মনে করি এটি অপরাধ। কিন্তু সাইদ খান, এখানে আমাদের ব্যারিস্টার রাসেল ভাই বলছিলেন যে বিয়ে কত তারিখে হয়েছে, এটা নিয়ে 2টি তারিখ আমরা শুনতে পাচ্ছি। না, এখানে শুনুন, হওয়া প্রয়োজন, না, সেটা তো আপনি বলছিলেন। আমার প্রিয় ভাই ব্যারিস্টার আতিকুর রহমান তিনি একটি কথা বলেছেন যে মিডিয়ার তথ্য অপতথ্য ছড়ায়। অপকর্ম করলে সেটা ছড়ানো, সেটা তো অপতথ্য না, সেটা তো সঠিক তথ্যটা মিডিয়া তুলে ধরেছে। অপকর্মটা করেছেন কিনা। হ্যাঁ, এখন এই মেয়ের বয়স কত হয়েছে, কাজীর একটি বক্তব্য গণমাধ্যমে চলে এসেছে। কাজী সাহেব বলেছেন যে ব্যাক ডেটে তার কাবিননামা তৈরি করতে বাধ্য করা হয়েছে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসবার পরে ব্যাক ডেটে। হ্যাঁ, এটি অপরাধ না? এটি অপরাধ কিনা? কাজীও তো তিনি তার নিরাপত্তা চেয়েছেন না। এখন অভিযোগ মানে ভুক্তভোগী, ভিকটিম বা তার পরিবারে কেউ যখন অভিযোগ করবে না, তখন হ্যাঁ, অভিযোগ করেছে তো। ভুক্তভোগী পরিবারের ওই কন্যার মামা প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। এটা তো বিষয়টা রাজনৈতিক হয়ে গেল। কেন রাজনৈতিক হয়ে গেল? তার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী কি কোনো রাজনৈতিক? প্রধানমন্ত্রী তো দেশের সরকারের প্রধানমন্ত্রী। এই ঘটনার পরেই তিনি জীবনের হুমকি মনে করছেন, ঘটনার পরে, আগে মনে করেননি কেন? আগে মনে করবেন, আগে তো গেছে মায়ের চিকিৎসা করাবে, এজন্য এমপির সুপারিশ আনতে গেছে। সুপারিশ যে বেডরুমে করতে হয় এটা তো আমরা জানতাম না এর আগে। এই ভিডিওটি সামনে এসেছে পরেই তো দেখলাম যে সুপারিশ হয় বেডরুমে, বেডরুমের সুপারিশে সবুজ কালি হয়। এরপরেও এমপি সশরীরে সচিবালয় নিজে বারান্দায় ঘুরে ঘুরে সচিবের রুমে ওই বায়োডাটা দিয়েছেন এবং উপরে, বায়োডাটার উপরে স্বাক্ষর সচিব, ডেট সহ লেখা আছে। সাংবাদিকদের সবাইকে তো আর ভুয়া সাংবাদিক বা ওই জামাতের বটবাহিনী মনে করার কারণ নেই। জামাতের বটবাহিনী আর সাংবাদিক এক না। আমার ভাই আতিকুর রহমান সাহেব, বটবাহিনী এটিকে এআই হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিল। মূলধারার গণমাধ্যম এটিকে সত্যটা সামনে এনেছে দেখে এখন শ্যাম বাঁচি না কুল রাখি, হ্যাঁ শ্যাম রাখি না কুল রাখি দশা।
এনসিপির রিয়াজ অত্যন্ত যৌক্তিক, রাজনৈতিকভাবে সে সঠিক কথাটিই বলেছে। শুনুন, সত্য কথা বললে এক পক্ষের হবে, এটি স্বাভাবিক, কারণ সত্য অনেকের কাছে গাজালার কারণ হয়। জি, জামাত ইসলামী করার কারণে এটি বেশি অপরাধ কেন, এটি রিয়াজ ব্যাখ্যা দিয়েছে। আপনি তো দলের নামের শেষে একটি ধর্মকে বিক্রি করছেন, এজন্যই অপরাধ। ধর্ম তো বেডরুমে যা শিক্ষা দেয় না, ধর্ম তো নাবালিকা কোনো শিশুকে অ্যাবিউজ করার শিক্ষা দেয় না। আপনি যখন আপনার দলীয় ইডিওলজির সাথে ধর্মীয় ইডিওলজিকে পাঞ্চ করবেন, তখনই আপনি ধর্মের কাছে দায়বদ্ধ, রাজনীতির চেয়েও ধর্মের কাছে দায়বদ্ধ। চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ একটি ভালো কথা বলেছেন, এটি ব্যভিচার। ব্যভিচার প্রমাণিত তো হয়েই গেছে, ব্যভিচার। বিয়ে ব্যাকডেটে করেছেন, সুতরাং এটি বিয়ে এখনো হয়নি, এখনো বিয়ে হয়নি, এটি বিয়ে হয়নি, সুতরাং এটি ব্যভিচার। ব্যাকডেটে হলে কবুল তো বলেছে। কিসের কবুল বলেছে? কার? কে সাক্ষী? কে সাক্ষী? কাজী নিজে বলেছে যে এটি ব্যাকডেটে করতে বাধ্য করা হয়েছে। এ ধরনের বিয়ে তিনি পড়ান নাই, কাজী নিজে বলেছে, যে কাজীর সিল এবং স্বাক্ষর সে বলেছে। আমাদের ব্যারিস্টার রাসেল ভাই তো বলছেন আদালতের বারান্দায় গড়ালে না ওনার বিষয়, ওনার বিষয় না, এখনো সামাজিক বিষয়, এখনো সামাজিক বিষয়, এখনো ব্যারিস্টার রাসেল ইজ নট সাবজেক্ট হিয়ার। এটা আদালতে যাক, তারপরে উনি ব্যাখ্যা দিক। এখন এখন আদালতে যাবে কোন প্রক্রিয়ায়? আদালতে যাবে, ওনাকে গ্রেফতার করবে আজকে রাতে, তারপরে কালকে যাবে বেইলের জন্য অথবা শাস্তির জন্য। ব্যারিস্টার রাসেল টকশোতে বলছে বেআইনি ব্যাখ্যা দিলে তো কাজ হবে না, বেআইনি আইনি ব্যাখ্যা দিতে হবে। ব্যারিস্টার রাসেল শুরুতে বলেছি ব্যভিচারের সংজ্ঞাটা কি, না ন্যায় বিচারের পক্ষ নেবেন, সেটা তখন দেখা যাবে। ব্যভিচারের সংজ্ঞাটা কি, ব্যভিচারের সংজ্ঞা কি, এটা জামাত ইসলামী ব্যাখ্যা দিক। না বলেন, জামাত ইসলামী ব্যাখ্যা দিক। একটু বলেন যে ব্যভিচারের রাজনৈতিক এবং সামাজিক সংজ্ঞাটা কি? ব্যভিচারের সংজ্ঞা এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি? কারণ কিয়ামতের কোনটা আলামত? অযোগ্যগুলো যখন বলে ওনারা তো এটা কিয়ামতের আলামত, সব বলে দিতেছে। বেহেশতের আলামত দেখছেন। ব্যাখ্যাটা নাকি ঘটনাটা? না, কিয়ামতের আলামত তো ঘটনা। ব্যাখ্যাটা আলামত, মানে উনি জানে না বলতে মানে। এটা গুজব ছিল না, গজব ছিল। ব্যভিচারটা এই কি যেটা বলেন ছড়িয়েছে এটা গজব। না, ব্যভিচারটা শুনতে ব্যভিচারটা কি চাচ্ছেন? একটু বলেন, ব্যভিচার মানে কি? বলেন, বলেন। সামাজিক সংজ্ঞা শুনবেন? বলেন না, আইনি সংজ্ঞা আমরা একটু শুনে আসি। সাইদ ভাই, আইনি সংজ্ঞা, সামাজিক সংজ্ঞা না। সম্পর্ক কোনটা আছে বহির্ভূত বলেন। কোন নারী পুরুষের কোন মানে সামাজিক বা অন্তরঙ্গ ভাবে শারীরিক মেলামেশা করা, এটাই ব্যভিচার। না, আপনার ব্যাখ্যা নাকি আইনি ব্যাখ্যা? কোনটা আইনি ব্যাখ্যা? আইনি এটা ব্যাখ্যা আমরা- হচ্ছে বিবাহিত নারী পুরুষ হইতে হবে, দুজনে বিবাহিত হইতে হবে। হ্যাঁ, দুইজনই বিবাহিত, এটা সম্মতি তাহলে থাকতে সে হবে। 18 তো আপনারা এটা তো বিবাহ trap মানে করা না। হয়েছে, এটা তো ট্র্যাপ করা হয়েছে। ওই না, মেয়ে না, গিয়েছিল দুইজন বিবাহিত কিনা? তার মায়ের চিকিৎসার জন্য সুপারিশ করাইতে। না না, আপনি তো ব্যভিচার সংজ্ঞা দিচ্ছেন, দুজন তো বিবাহিত হইতে হবে, এখানে ভাই, দুজন বিবাহিত কিনা? হয়তো আপনার আইনের ফাঁক ফোকর আছে, তো না, আইনের ফাঁক ফোকর না, এর আইন ফাঁক ফোকর specific, থাকতে পারে। আইন আপনার নির্দিষ্ট, আইনের আইন ব্যাখ্যা- নির্দিষ্ট, আইন আপনি ব্যাখ্যা দিলে হবে না, ভাই, আইন নির্দিষ্ট জিনিস। না, আইন নির্দিষ্ট, আইনের বারান্দায় যাক, তারপরে আপনি ব্যাখ্যা দেন। আগে সামাজিক ব্যাখ্যা শোনেন, সামাজিক ইম্প্যাক্ট। সমাজের জন্য আইন, আইনের জন্য সমাজ না, সমাজকে শান্ত রাখবার জন্য আইন। কেন বলেন এটা সবার ঊর্ধ্বে, কেন বলেন? সবার ঊর্ধ্বে। সাইদ ভাই, The mother- সাইদ, আমরা একটু আইনের This is ব্যাখ্যার the mother প্রসঙ্গ law, কেন বারবার বলেন? আসছে তো, আপনি না। শেষ করুন। আমরা আইনের ব্যাখ্যা, আইন আমার আপনি বলছিলেন যে আজকে রাতে গ্রেফতার হবে, এটা কিভাবে বললেন? মামলা তো একটি হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে। মানে গ্রেফতার হবে এটা কিভাবে আপনি জানেন? গ্রেপ্তার হবে না, সুশাসন বা ন্যায় বিচার থাকলে বা আইনের শাসন থাকলে তার তো গ্রেপ্তার হওয়াই জরুরি। কি মামলা হয়েছে এটা জানেন? যদি উনি পুলিশকে পয়সা দিয়ে আশা ম্যানেজ করছেন। করেন, যদি পুলিশ যদি এখনো পয়সা খায় 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী, তাইলে হয়তো গ্রেপ্তার হবেন না। যদি ন্যায় বিচার থাকে, আইনের শাসন থাকে এবং যদি রাষ্ট্রের সরকার থাকে, তাহলে আজ রাতেই গ্রেপ্তার হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আল মামুন রাসেল। ওই মিছিল করছে দুই বন্ধু, জানি না, কো বন্ধু কি জানো না, মানি না, মিছিল করছে মানি না, কো বন্ধু কি মানো না, জানি না, সবাই বলে মানি না, এটা আমি হলো বলি, জামাতি ব্যাখ্যা। মানি না। এই জামাতি ব্যাপার ব্যাখ্যা হচ্ছে আর কতকাল? আপনি আইনি এটা ব্যাখ্যা জামাতি দিবেন, ব্যাখ্যা কিভাবে? এটা জামাতি ব্যাখ্যা। জামাতরা যখন পারে না, উনি যা তখন বলবে এটাই তাই ঠিক। বলে। তখন তাই এই বলেন। টাইপের জি। একটা কিছু বলুন ব্যারিস্টার রাসেল, বলুন। দেখেন, উনি বললে একটা মামলা হয়েছে, আজকে গ্রেফতার হবেন। কি মামলা হয়েছেন? আমি যদি প্রশ্ন করি, সাইদ খান ভাই বলতে পারবেন না কি মামলা হয়েছেন, কিসের জন্য মামলা হয়েছেন বলতে পারবেন না। এমনি শুনছেন গ্রেফতার হবেন, কারণ যিনি ভিডিওটা ফাঁস করেছেন, কার কাছে শুনছেন? যে কার কাছে শুনছেন এটা উনি জানে। কার কাছে শুনছেন, কারণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই যে ভিডিও ফাঁস করেছেন, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুরুতেই আবেদন করে রাখছেন, আগে ভিডিও ফাঁস করার আগেই, যে আমাকে এই নিরাপত্তা দেন। এবং কি রিসেন্টলি আপনার একটা সংসদ সদস্যের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে। কি মামলা হয়েছে? তাকে হত্যার আশঙ্কায় তার বিরুদ্ধে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে অলরেডি। নিরাপত্তার আবেদন মামলা হওয়ার সুযোগ আছে কিনা? না, আমি বলছি যে নিরাপত্তার জন্য যে আবেদনটা দিয়েছে সেটি ঘটনার প্রেক্ষাপটে মামলা হওয়ার সুযোগ আছে কিনা? না, আপনার নিরাপত্তা যদি আপনাকে স্পেসিফিক হুমকি দেয়, কখন দিয়েছে, কোন টাইমে দিয়েছে, কিভাবে দিয়েছে, এটা সহ আপনাকে অভিযোগ করতে হবে। আর আপনি বাদী হয়ে মামলা করে দিলেন। রাসেল সাহেব, অভিযোগ আমরা যতটুকু দেখলাম সোশ্যাল মিডিয়ায়,
অলরেডি অভিযোগ করছে সে Social হত্যা। media- কার বিরুদ্ধে কার বিরুদ্ধে social media-ই উনি যে অভিযোগটা করেছে অভিযোগ তো আছে, উনি অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উনি জানিয়েছেন না না উনি থানায় নিরাপত্তা মামলা চায়। করছে, ডাইরেক্ট থানায় মামলা না করছে। ওনার নিরাপত্তা চায়, তাহলে মামলা করলেন কি ওনার এই কি বলে উনি হত্যা চেষ্টার মামলা করলেন, তাহলে ওনারে কখন করেছেন, কোন সময় কে ওনাকে হুমকি দিয়েছেন, ওনার কিসের এত ভয়, উনি কি অপরাধ করেছেন? ওবায়দুর রহমান ড্রাইভার উনি কি অপরাধ করেছেন? তার মানে তিনি অপরাধ করেছেন, কি অপরাধ করেছেন? উনি ভিডিও ক্যামেরা লাগিয়েছেন, আপনার কারোর রুমে ক্যামেরা লাগিয়েছেন, উনি লোক নিয়ে আসছেন। আপনি দেখেছেন বারবার বলা হচ্ছে জামাতের বিভিন্ন ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বলছে এআই। প্রথমে এআই কেন বলেছে জানেন? আপনি যে ভিডিওটা প্রথমে ছাড়া হয়েছে সেই ভিডিওর মধ্যে লেখা আছে 2023 সাল লেখা আছে, এবং এটার কিছু অংশ এআই ছিল। এটা যখন রিউমার স্ক্যানিং বিভিন্ন স্ক্যান করা হয়েছে তখন দেখা গেছে এখানে প্রায় 70% এআই করা, তখনই বলেছে এটা এআই ভিডিও। এরপরে এটাকে সত্য প্রমাণ করার জন্য দ্বিতীয় আরেকটা ভিডিও ছাড়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ওনাকে ধরা হয়েছে এবং ওনার পার্লামেন্টের একটা কার্ড। তার মানে উনি এমপি হয়েছেন কখন? 23 সালে এমপি হয়েছেন, উনি তো 26 সালে এমপি হয়েছেন। তাহলে 26 সালে, তার মানে এই যে 26-এর ঘটনা, এটা আপনি তো প্রথমে ব্যাখ্যা দিলেন এটা 23 সালের ঘটনা। যখন 23 সালের ঘটনা বললেন তখন এটা প্রমাণ করার জন্য আপনি আরেকটা ভিডিও ছাড়লেন। তার মানে প্রথম তো এআইটা বলেছে, এটা তো হচ্ছে স্ক্যান করার মাধ্যমে জানতে পেরেছে এটা এআই না, কিন্তু AI সাংবাদিক সাইদ খান বললে তো শুরু থেকে এর কোনো এখানে সুযোগ ছিল না। আমি তো বলেছি আপনি প্রথম ভিডিওটা দেখেন 2023 সালে লেখা আছে। বারবার কেন বলা হয় 2023 সালে 23 সালে ঘটনা, 26 সালে কেন বিয়ে করছে? প্রথমে এটা বলেছে, পরবর্তী যখন দ্বিতীয় ভিডিওটা আসছে তখন সবাই ক্লিয়ার হলো এটা 26 সালের ঘটনা। 26 সালের ঘটনা। এখন কথা হচ্ছে সাইদ খান ভাই বারবার বলছেন এটা বায়োডাটা, এটা বায়োডাটা। বায়োডাটা ইজ ইট আ পাবলিক ডকুমেন্ট? বায়োডাটা কি পাবলিক ডকুমেন্ট? সচিবের আপনি এটা পাবলিক ডকুমেন্ট না। না, যেখানে সচিবের স্বাক্ষর থাকলে সচিবের সেটা না, কিন্তু উনি এটা document শুনেন না, source। উনি সুপারিশের একটা স্বাক্ষর আছে। সুপারিশের উনি স্বাক্ষর। সুপারিশের স্বাক্ষর আছে, তার মানে এটা কি পাবলিক ডকুমেন্ট? এটা তো পাবলিক ডকুমেন্ট বলতে না, পাবলিক কিন্তু ডকুমেন্ট কোনটা? মানে আমি আপনাকে আইন বলি। বা নীতি বহির্ভূত ঘটনা ঘটলে এই কাগজপত্র একটা সময় পাবলিক ডকুমেন্ট না, হয়ে দাঁড়ায়। এটা পাবলিক ডকুমেন্ট হতে পারে না। পাবলিক ডকুমেন্ট আমরা জানি না পাবলিক ডকুমেন্ট। সেকেন্ডারি ডকুমেন্ট আছে, পাবলিক ডকুমেন্ট। সেকেন্ডারি ডকুমেন্ট হচ্ছে এগুলো সেকেন্ডারি ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট হচ্ছে গভর্নমেন্ট যে এটা, যেমন আপনার কাবিননামা, যেমন আপনার এনআইডি, আপনার বার্থ সার্টিফিকেট, এটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট। আপনি যে সার্টিফিকেট আপনি একটা সেকেন্ডারি ডকুমেন্ট দিয়ে একটা ফার্স্ট যেটা পাবলিক ডকুমেন্ট সেটাকে আপনি অবৈধ ঘোষণা করছেন। না, কিন্তু যে আপনি যে অবৈধ কাগজ, ঘোষণা করছেন। না, আমার জানার আপনি জন্য দেখেন- আমরা যে রাসেল ভাই জানার জন্য বলছি, প্রশ্ন করছি যে ঘটনার বা যে কাগজপত্র বা ডকুমেন্টের মধ্যে দিয়ে ঘটনার প্রমাণ হবে অথবা তদন্ত হবে, তাহলে সেই কাগজপত্রের মূল্যায়ন বা শিরোনামটা কি হবে? অবশ্যই হবে। আপনি প্রথমে প্রমাণ করতে হবে যে কাজী একটা বারবার কথা বলা হচ্ছে না, কাজের একটা ভিডিও পাওয়া গেছে। আমরা সমস্যা হচ্ছে কি জানেন, সাংবাদিকতা আমরা করি, সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ, আয়না। যারা সাংবাদিক তাদেরকে বলা হয় এই আয়নার যারা বাহক। দেখেন আমরা যখন যে কারিগর, আয়নার মধ্যে কারিগর। যে আয়নার মধ্যে যদি আপনি ফিল্টারাইজ রাখেন, যে আপনার চেয়ার, আমরা আয়না দেখি কেন, আমার চেয়ার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, দেখতে সুন্দর লাগছে কিনা। যদি আমি দেখি আমার আয়নার মধ্যে ফিল্টারাইজ করা দেখতে খুব সুন্দর লাগে, তাহলে আমি আয়না থেকে কোনো ত্রুটি বের করতে পারবো না। এখন সাংবাদিকতা এমন অবস্থায় দাঁড়িয়েছে, একপাক্ষিক ভিডিও দেখেন ওনারা। এই যে কাজী সাহেবের, সাইদ খান যে আয়না দেখে এটা কি একপাক্ষিক ভিডিও দেখে? এবার আমি আপনাকে আসি, আমি আপনাকে কাজীর প্রথম ভিডিওটা আমি আপনাকে দেখাই, বলেন। যেটা এখন টিভিতে, জি। এখনো পাবলিশ আছে। আপনি ভিডিওটা দেখবেন। এই কি বলছে কাজী সাহেব, কি বলছে? শুনেন। না কি বলছে কাজী, আমরা তো শোনা একটু বলুন, শোনা আপনি যাচ্ছে মুখে কিনা? বলুন। কয় তারিখ? কয় তারিখ? উনি বলেছেন 17 জুন। ওনাকে বলেছে আপনি এটা কে করেছে, কখন করেছেন? উনি বলছে 17 জুনটা হয়েছে। এই কাজীর প্রথম বক্তব্য। এখন কথা হচ্ছে আমরা তো এই যে কাজীকে এর আগে মামুনুল হক সাহেবকে যখন ধরা হয়েছে, যে বইয়ের সাথে তাকে ধরা হয়েছে, পরবর্তী এই বই গিয়ে তার মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছে না? কিসের কারণে? রাষ্ট্র পুরো মামলা পরিচালনা করেছে, রাষ্ট্র তাকে হুমকি দিয়ে মামলা পরিচালনা করিয়েছে। তো তার আমরা রাষ্ট্রের এর আগে বিএনপির আমলে আমরা তো এই ঘটনা জানি, জজ মিয়ার নাটক জানি আমরা। তো রাষ্ট্র ক্ষমতা অনেক কিছু করতে পারে। এই কাজী সাহেব প্রথমে বক্তব্য দিয়েছেন 17 জুন হয়েছে, পরবর্তী সেম কাজী সাহেব না, আবার তার দ্বিতীয় মানে বক্তব্যটা দিলেন। তার মানে বেশা রাসেল ভাই, এখানে তো আমরা বুঝতে পারছি যে ঘটনা সত্যি সাক্ষী 21 জুনের তো সুপারিশ না, অবিবাহিত হয় কি করে? না না না, আচ্ছা, আলোচনাটা সব দিকে আসা ভালো। আপনি সেকেন্ডারি ডকুমেন্ট দিয়ে পাবলিক ডকুমেন্টকে আপনি না করতে পারবেন না। আপনাকে পাবলিক ডকুমেন্টটা প্রমাণ করতে হবে এটা কি আসলে সত্য কিনা। না, তিনি তো আইনের প্রেক্ষাপটে মোশাররফ ভাই একটা প্রশ্ন আপনার কাছে, যে বলুন। একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা সমাজে যে কোনো ক্ষেত্রে নিজের বায়োডাটা তো একটা ইম্পর্টেন্সি আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন। শিওর। তাই সেই বায়োডাটা তো ওই মেয়ের ওখানে যতটুকু বুঝলাম যে ঘটনা কি করছে না পরের ঘটনা, আগের ঘটনা যে সে একটা কর্মসংস্থান চায়, একটা চাকরি টাকরি চায়, এরকম একটা ব্যাপার।
তো আপনি সেই চাকরিতেও সে তো ওখানে স্বীকার করছে তার এই বয়সে, এই তার জন্ম তারিখে, এই তার শিক্ষাগত যোগ্যতা, এই এবং একটা ঘর আমি নিজে দেখেছি যে ওখানে বৈবাহিক অবস্থাকে অবিবাহিত। এটা তো ওই 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 যে এখন যাকে আমরা ভিকটিম বলি তার নিজের, এটাকে আপনি অস্বীকার করবেন? আমি আপনাকে বলেছি ওই বায়োডাটায় আমি আরেকটা ঘর দেখলাম, ওই যে রেজাল্টের যে একটা ঘর, ওখানে আবার দেখলাম রেজাল্টের জায়গাটা ফাঁকা। পাস করেছে এত সালে অমুক বোর্ড, রেজাল্ট থাকবে না, যেমন আমরা লিখি যে ঢাকা বোর্ড এসএসসি 2000 এত সাল, রেজাল্ট জিপিএ এত, ওই জিপিএ জায়গাটা ফাঁকা। তো আমার আবার এটার অথেন্টিসিটি নিয়ে একটা প্রশ্ন, যে এটা কি আসলে রিয়েল বায়োডাটা কিনা। যেমন আপনি দেখেন এখনো মোবাইল তো আছে, একটা বায়োডাটা পাওয়া গেছে, এটারও রেজাল্ট এখনো দেয়নি। আমি মোশাররফ ভাই পয়েন্টে একটু আসি। কোনো প্রশ্ন আছে মোশাররফ ভাই পয়েন্টে একটু আসি। একই সাথে দুইটা প্রশ্ন নিয়ে নেন। আমি এই মোশাররফ ভাই পয়েন্টে একটু আসি। মোশাররফ ভাইয়ের প্রশ্নের উত্তর কি বলবেন? জি, জামাত বহিষ্কার করেছে ওনাকে তথ্য গোপন করার কারণে। উনি বিবাহ যে হয়েছে, উনি যখন সব জামাত কিন্তু সময় নিয়েছে একদিন, বলেছে যে আমরা এটার জন্য তদন্ত করেছি, আমরা একদিন সময় নিয়েছি। কেন সময় নিয়েছে? কারণ উনি যে কাবিননামাটা দিয়েছেন, এই কাবিননামাটা আসলে সত্য কিনা। এখন কথা হচ্ছে জামাত ওনাকে এই বহিষ্কার করেছে, উনি তথ্য গোপন করেছেন, বিবাহ করেছেন। এই জামাতে গঠনতন্ত্র আলোকে এটা অনুমতি নিতে হবে, সেটা অনুমতি নেন নাই, উনি তথ্য গোপন করেছেন। এই তথ্য বায়োডাটার মধ্যেও তথ্য গোপন। এখন কথা হচ্ছে ফৌজদারি অপরাধ, আপনি বায়োডাটার কোন জিনিসটা আপনি দেখবেন? আপনি দেখবেন ওই জিনিসটা যে তারিখ, যে জন্ম তারিখটা দেওয়া আছে, এই তারিখ আলোকে তার 18 বছর পূর্ণ হয়েছে কিনা। যদি 18 বছর পূর্ণ না হয় তাহলে অপ্রাপ্ত বয়স্ক, তাহলে তার কাবিননামা হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এটা বিবাহ হয়নি, তার মানে সে অপরাধ করেছে বাংলাদেশের আইনের আলোকে। বাংলাদেশের আইনের আলোকে আবার আনমেরিডের বিষয়, এই যে আনমেরিডের বিষয় উনি তথ্য গোপন করেছেন, তথ্য গোপনই আপনি আইনি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না। কিন্তু নৈতিকতাভাবে, নৈতিকতার দিক থেকে এটাকে উনি অপরাধ করেছেন, কারণ উনি এখানে তথ্য গোপন করেছেন। নৈতিকতার প্রশ্ন যেরকম অনেক গভীর, অনেক বিস্তৃত, নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রসঙ্গ আছে। মোশাররফ ভাই, এবার আপনাকে বিস্তারিত শুনতে চাই, বলুন। না, এখানে যে ব্যাপারটা আমরা আগেই বলছি, আমরা কিন্তু চাক্ষুষে কেউ কিছু না। যেমন আমাদের চেয়ে মনে হয় সবচেয়ে ভালো এখানে সাইদ খান, কারণ তাকে পেশাগত কারণে অনেক কিছু তিনি গণমাধ্যমের মানুষ, জানতে হয়, তাকে অনেক জানতে হয়। কিন্তু আমরা কিন্তু ওই বাউন্ড না জানার জন্য, যার জন্য কিন্তু আমরা পত্রিকা ক্রস চেক করতে হয়। হ্যাঁ, ওইটা ঠিক আছে, এটা আপনার পেশাগত কারণে আপনাকে এটা করতে হচ্ছে। আর আমি বা অ্যাডভোকেট আতিকুর রহমান অথবা ফরহাদ হাসান, আমাদের কিন্তু আমরা সোর্সটা পাই, আমরা হয়তো পত্রিকা থেকে, আমরা হয়তো পাই সোশ্যাল মিডিয়া থেকে, কারণ ব্যক্তিগতভাবে এদের সাথে কারোর সাথে আমাদের কোনো রিলেশন নাই। ভদ্রলোকের আমি সংসদে দেখি, মুক্তিযুদ্ধ হিসেবে দাবি করে, সুতরাং আমাদের একটা কিউরিওসিটি থাকে যে জামাত তো সাধারণত মুক্তিযোদ্ধা থাকে না, কিন্তু এবার সংসদে আমরা বেশ কয়েকজন দেখি যে মুক্তিযোদ্ধাও জামাতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো যার কারণে এদের প্রতি আমাদের একটা আলাদা একটা আকর্ষণ থাকে যখন বক্তৃতা দেয় বা জামাতের সাথে একটু ডিফারেন্স হয়, এটা আমরা দেখি। কিন্তু এই ঘটনা যখন ঘটেছে তখন আমাদের তো পার্সোনাল যোগাযোগ করার সুযোগ নেই, কারণ ব্যাপারটা এত স্পর্শকাতর যে আপনি তো একজনকে জিজ্ঞেস করতে পারেন না যে আসলে এইটার আর যোগাযোগ করে কি জানতে চান, কখন ফেসে যায়, যোগাযোগ করে লাভ। কারণ হলো এইটা আমাদের ডিফেন্ড করতে হচ্ছে, সেকেন্ডারি বলেন আর ফার্স্ট বলেন, এই যে পত্রিকা বা সোশ্যাল মিডিয়ার বাইরে আমাদের কোনো সুযোগ নাই। এখন এইটা দুইটা বিষয় এখানে রেসপন্সিবিলিটি। একটা হলো জামাতকে দল হিসাবে এটা ক্লিয়ার করতে হবে জাতির কাছে যে এই কারণে আমরা এই ব্যবস্থা গ্রহণ করি। যেটা বেস্টার রাসেল ভাই বলছিলেন যে তথ্য গোপন, কাবিননামার তথ্য গোপন করার জন্য, সেটাই তো বলছেন, তথ্য গোপন করার জন্য বায়োডাটা তথ্য গোপন, বায়োডাটা একটা আছে। আরেকটা যদি মেয়ে, যদি আপনি মনে করেন মেয়ে যদি এবার বলা হচ্ছে সাংবাদিক সাহেবের যে তথ্য, যে আমার ছেলেও পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা দিয়েছে, তো এসএসসি পরীক্ষা যদি দিয়ে থাকে, এসএসসি পরীক্ষা দিয়ে তো বয়স আপনি নির্ধারণ করতে পারবেন না, এখানেই তো সে অপ্রাপ্ত বয়স্ক লোক। আমি আপনার কাছে ফিরবো, যে বিষয়গুলো আদালতের আমরা বলতে পারবো, এখানে যে বিষয়টা আদালত দেখবে সেটাকে আমাদের দায়িত্ব বসে না, আদালত তো সোশ্যাল পারসেপশন বা ডিসকাশন বা ডায়ালগটাকে সে গুরুত্ব দেবে। এই ধরনের জনগণের আস্তে আস্তে সমাজে তো একটা বিশৃঙ্খলা ঘটে যাবে। আমরা একটু মোশাররফকে শেষ করি, এখানে এখানে আমি মানে রাসেলের সাথে আমি এখানে একটু দ্বিমত পোষণ করি। এখানে দুটা প্রমাণ কিন্তু প্রমাণিত। একটা হলো তার বয়স 18 হয় না, যদি সে এসএসসি পরীক্ষা দিয়ে থাকে, এসএসসি দিলে 18 না, কোনো হওয়ার সুযোগ নাই। তো এখানে একটা পয়েন্টই তো আপনি এটা তাকে অভিযুক্ত করতে পারে। সেখানে কি তারিখ দেয়া আছে, বয়সের তারিখ দেয়া আছে? এসএসসির সাথে বয়সের কোনো সম্পর্ক না। না, ওখানে তো বয়স, এসএসসি অনেকে গ্রামে অনেকে 2 বছর পরে পরীক্ষা দেয়, অনেকে 2 বছর পরে পরীক্ষা দেয়, প্রথমবার পরীক্ষা দিচ্ছে না, দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে, বায়োডাটার মধ্যে যে জন্ম সনদ দেয়া আছে সে আলোকে তার বয়স 18 হয়েছে।
ওখানে যে জন্ম তারিখ উল্লেখ করছে জন্ম তারিখ সেই উল্লেখ অনুযায়ী আছে, 18 সে আলোকে 18 হয়েছে। জন্ম হয়েছে। তারিখ অনুযায়ী 18 ওইটা ম্যাটার, এইটা আমি ওইটা খেয়াল ম্যাটার। করিনি। কিন্তু আপনি এসএসসি পরীক্ষা কখন দিয়েছেন, পাস করেছি পাস করেন না, এটা দিয়ে তো আপনি বয়স নির্ধারণ করতে পারবেন না, না। রাসেল সাহেব, কারণ অনেকে 5 হ্যাঁ, বছর রাসেল সাহেব, আমি 8 বলি, বছর ভর্তি হয়। এইটা আমি বাস্তবতা নিরিখে বলি, কিন্তু এসএসসি পরীক্ষা দিতে হলে কিন্তু আপনি একটা সুনির্দিষ্ট বয়স উল্লেখ করতে হয়, সেটাকে আপনি অস্বীকার করবেন না না, কিভাবে? বয়স উল্লেখ করতে হয়, কিন্তু আপনার কেউ কি এই- 20 বছরের না, এসএসসি পরীক্ষা দেয়? আপনার Registration অনেক- থাকে না। অনেক সময় 5 Registration বছর থাকে তো। স্কুলে ভর্তি হয়, অনেক 7 বছর স্কুলে ভর্তি হয়। এবং সেইটা আলাদা গ্রামের ক্ষেত্রে ব্যাপার। আমরা মেয়েদের দেখি, মেয়েরা এসএসসি পরীক্ষা অনেক পরে দেয়। মেয়েরা এসএসসি পরীক্ষাগুলো মিস আজকাল হয় তো সেটা হয় না। এটা দিয়ে আপনি এটা দিয়ে বয়স নির্ধারণ করতে পারবেন না। শুনলাম মেয়েরা বয়স বাড়ায়। না না না, এটা দিয়ে আপনি বয়স নির্ধারণ করতে পারেন। বয়স নির্ধারণ করতে হলে স্পেসিফিক তার বার্থ সার্টিফিকেট আছে, জি, সেই মোশাররফ বাইরের মধ্যে তার না না না, তারিখটা আছে। আপনি যখন আমি যারাই হয়তো আজকে মডার্ন যুগ, আর অনেক ছেলে মেয়েদের বয়স লিখে রাখে। আমাদের সময় কি করেছে, স্কুলে কেরানি সাহেব বা হেডমাস্টার লিখে দিত যে বয়স হয় তোর জন্ম তারিখ এত, এক্স্যাক্টলি, ফর্ম পূরণের সময় তাই করতো না? স্পেশালি কেরানি লিখে দিত। কেরানি লিখে দিত। তো সুতরাং আপনাকে তো একটা নিয়ম মানতে হবে। যাক, এইগুলি ব্যাপার। আমি মনে করি জামাতও উচিত, এখন জামাতকে যখন একটা প্রশ্ন জামাতের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, আমি মনে করি জামাতের একজন এখানে খুব কেন্দ্রীয় নেতা আছে, জাতিকে এই বিভ্রান্তি থেকে দূর করার জন্য আমি মনে করি তারা সুনির্দিষ্টভাবে তাদের বক্তব্য উপস্থাপন করা উচিত, যে সুনির্দিষ্টভাবে বক্তব্য উপস্থান করে যাতে জাতি পরিষ্কার হতে পারে আসলে জামাত কতটুকু দায়ী আর ব্যক্তি নজরুল ইসলাম কতটুকু দায়ী। অসংখ্য ধন্যবাদ এ বি মোশাররফ হোসেন এমপি। জি, আতিক ভাই একটা প্রশ্ন, মোশাররফ ভাই একটা প্রশ্ন রেখেছেন। এখানে অনেক আলোচনা হয়েছে, বলুন আপনি। অনেক আলোচনা একদম অনেকটা অনুমান নির্ভর, যেটা আসলে আইনগত বিষয়। যদি কেউ মামলা করে, সে মামলা তার সার্টিফিকেট কবে, তার তার নেকা কবে, সবই ঠিক হবে। সেখানে যে বিষয়গুলো আদালতের প্রমাণের বিষয়, অনুমান নির্ভর, কবে স্বাক্ষর, কবে কাবিননামা, কাজী 2 ধরনের বক্তব্য। আসলে আমার কাছে মনে হয় যেহেতু সংগঠন পানিশমেন্ট, উনি অপরাধী, এটা পরিকল্পিত কাজ। ওনার গাড়ির ড্রাইভার এর সাথে জড়িত আছে এবং সেটা সিন্ডিকেটেড করে, এখানে আমাদের ভিডিও আছে, এখানে যারা ওনাকে চেক করেছেন এরা সব গোয়েন্দা সংস্থার লোক, আমার এখানে আছে। এখানে একটা বিশাল প্ল্যানের অংশ, এই প্ল্যান উনি পড়ে গেছেন। আসলে ওনার অপরাধ তো আছে, উনি কেন পড়ে গেছেন সেখানে? এই যে ড্রাইভারে গিয়া মামলা, অভিযোগ কার? প্রধানমন্ত্রীকে কখনো মামলা করা যায়? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এই ড্রাইভারের সাথে এটা সিন্ডিকেটেড মামলা করে নাই, নিরাপত্তার কেন সাহেব জন্য আবেদন জানিয়েছে। কেন সাহেব? মানে এই ড্রাইভারের সাথে একটা বড় যোগসাজশ আছে, জামাতকে নজরুল সাহেবের দুর্বলতা। সেই যোগসাজশটা আছে, আমি শেষ করি, কার সাথে সেটা না, বলুন। আমি বলছি জামাতকে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য নজরুল সাহেবের যে একটা দুর্বলতা, সেই দিকটাকে ফুলিয়ে পাপিয়ে নিয়ে এসে এর সাথে একটা বড় গ্রুপ জড়িত আছে, এর সাথে কাজী জড়িত আছে। কেন কাজী এই কথা বলবেন? মানে কাজী থেকে শুরু করে বহু একটা গ্রুপ এখানে আছে। নজরুল সাহেব যদি অপরাধ করে থাকেন নিশ্চয় শাস্তি হবে, কিন্তু এর সাথে যেটা একটা সুপরিকল্পিত ঘটনা, ক্যামেরা থেকে ফিট করা, এটাকে আপনার বিচ্ছিন্ন করার আমার সুযোগ নেই। আমার এটা আইনি বিষয়, যদি মামলা হয় মামলা তদন্ত হবে, কিন্তু এই তদন্ত ব্যতীত কোনটা আগে কোনটা পরে এটা আমাদের এখানে আলোচনার বিষয় না। আজকে কিন্তু আতিক ভাই যা আজকে আপনারা আলোচনা করছেন এগুলো কিন্তু তদন্তে আমি আসবে। নেক্সট আসি। হ্যাঁ, এগুলো তদন্তে আসবে না। আচ্ছা, বাংলাদেশে ঘটনা নাই? আচ্ছা, মনে হয় যে নতুন সেটাই ঘটনা। বলুন, মানে আমরা তো সেটাই- বাংলাদেশে রাজনৈতিক নেতাদের এই রকমের ঘটনা বুড়িয়ে বুড়িয়ে আছে, আপনি সেগুলো বিশ্লেষণ কেন করেন না? একটা পাইছেন ইনিয়ে বিনিয়ে খুঁটিয়ে খাটিয়ে, মানে কি নতুন ঘটনা মনে কেন? সব তদন্ত করেন আপনি। জামাত ইসলামী বলেছে আমরা অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিব না, কিন্তু একটা অন্যায়কারীকে জামাত পানিশমেন্ট দিল, সাসপেন্ড করলো, এখন আবার সাসপেন্ড কি কারণে করা লাগলো? কেন ঠেকা পড়ছে এটা আমাদের, আপনি খুঁজে বের করেন। এটা রাষ্ট্রের কাজ। এখন আর অন্যরা যখন সব অপরাধ করে, এটাকে হালকা করেছে। না, মোশাররফ ভাই বলছে আমরা যে অন্যায়কে সমর্থন যাতে- করি না, যাতে কেউ বিভ্রান্ত না হয়, জাতি বিভ্রান্ত কেউ বিভ্রান্ত হয় না নাই। হয়। জামাত তার জায়গা থেকে দায়িত্ব পালন করে তাকে বহিষ্কার করেছে, আপনি খুঁজেন সেখানে। এখন জামাত আবার কেন বহিষ্কার করলো, এই কারণ খুঁজতে যাওয়াটা আরো, মানে আপনি কি, আপনি কোনোভাবে শান্তি না, বহিষ্কার করলো, তাকে মামলা করুক, তাকে পিটাক, মানে আমি কি চাচ্ছেন এখানে? আসলে বাংলা সব ফেরেস্তা গেছে বাংলাদেশে। আসলে আমরা চাচ্ছি যে ইসলাম আর শব্দটা আমাদের ব্যবহার আমাদের করেছে তো সাইদ তাই। ভাই তো, সাইদ ভাই একদিকে সাংবাদিক, একদিকে আইনজীবী, একদিকে বিচারক, একদিকে আর সব জ্ঞানে গুণী। মানে উনি বিচারকেরও জাজ করে, ঠিক আছে, আবার আইনজীবী, এটা লিগাল এরকম হইতে পারে। একটা লোক কত জ্ঞানে গুণী, এক পয়সা ধারণ করেন আপনি, কোনো দিকে কোনো রাইট না, অনুমান করে কথা বলেন। আমি বলছি দায়িত্ব নিয়ে আপনাকে, বাংলাদেশে এখন বহু লোকেরা টকশোতে আসেন, অনুমান করে কথা ছেড়ে দেন সেখানে, অনুমান নির্ভর কথা, কিন্তু এটা কিন্তু অপরাধ কিন্তু সেখানে আছে। আমরা বলবো যা ঘটনা ঘটেছে, জামাত তার জায়গায় দায়িত্ব পালন, এখন আপনাকে খোঁজেন মামলা সেখানে সেখানে প্রমাণিত হবে। কোনটা মামলার আপনার প্রমাণিত করবেন, এখানে বসে আপনি বায়োডাটার স্বাক্ষরে আগে না পরে হয়েছে তার কত, এগুলো আসলে এখানে আলোচনার বিষয় না।
মানে হচ্ছে আপনি না, একটা ঘটনাকে আলোচনার বিষয় এই আরো কারণেই আপনি আতিক করতে ভাই আপনি বললেন না জামাত তার কর্মীদেরকে ট্রেনিং দেয়। আমি বলি, ট্রেনিং কি ট্রেনিং মগবাজারের দেয় হোটেলে বলে তো নেওয়ার ট্রেনিং সংখ্যাটা দেয়? কম, হ্যাঁ? একজন, এই কোটিতে নজরুল একজন। সাহেব তো অনেক ট্রেনিং পেয়েছেন। হ্যাঁ। ট্রেনিং এর কোথায় হয়? এটা কি ট্রেনিং ট্রেনিং এর আউটপুট? সাইদ ভাই, এটা তো মগবাজারের সাইদ একটা ভাই, আবাসিক হোটেলের ঘটনা। আপনাদের উনি তো স্বীকারই সাংবাদিক- করেছেন এই, একদিনে এসেছে। সাইদ ভাই, হ্যাঁ, তো আপনাদের- ট্রেনিং কি এইটা হয়? আপনাদের সব জামাতের সাংবাদিক ভালো, সাংগঠনিক ট্রেনিং আপনাদের কি এইটা? আপনাদের সব সাংবাদিক ভালো, সব ফেরেশতা সাংবাদিক। আমি তো বলি নাই তো? ভাই সাংবাদিক হতে পারে না এটা? হতে পারে না? সাংবাদিকরা তো আর বলে না যে আমরা ইসলামী জামাত সাংবাদিক। তো কোনো ফেরেশতা সংগঠন না, মানুষের ভাই, সংগঠন। ধর্ম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। ঠিক আছে তো। সেই ধর্মের ঠিক নাম আছে তো। যখন আপনি দলের নামের সাথে যোগ করবেন, হ্যাঁ, ঠিক আছে তো। আপনি অবশ্যই কোনো অপরাধ এখন করতে আপনি পারবেন একটা না। করলে অপরাধ। আপনি অবশ্যই নৈতিকভাবে মানে স্খলিত হতে আর পারবেন আপনি না। 100 করলে অপরাধ না আপনি। আমি অপরাধী এটা- কম এটা হলো- আপনার চেয়ে, কারণ আমি তো এটা হলো ধর্মকে ব্যবহার করি না। এটা হলো আপনাদের চশমা পাওয়ারের না, সমস্যা। তাহলে জামাত আপনার চশমা পাওয়ার সমস্যা জামাতের আছে। এই দলের নামের সাথে ইসলাম আছে মানে তাই ইসলাম আপনাদের বলে এত অপরাধ ক্ষোভ। করা যাবে না? কারণ ইসলাম ব্যবহার করবে কেন? কেন ব্যবহার করে ইসলাম? কারণ ধর্ম, এটা তো জামাত ধর্ম, ইসলামী দল। ধর্ম। সাইদ জামাত ভাই, ইসলামী দল। নামের রাজনীতি দলের নামের সাথে ইসলাম ব্যবহারের সুযোগটা কে করে দিয়েছে? কে করে দিয়েছে? যে করে 72 দিয়েছে সংবিধানে সেটা another discussion। 72 সংবিধানে ছিল না। আরে ভাই, আমি আসি। আমার কথা শোনেন। 72 সংবিধানে ছিল না। ভাই, সর্বপ্রথম সংবিধান জিয়াউর রহমান পল্টন সাহেব মোড়ে বিক্রি হয় তো। 1976 সালে আপনারা এটাকে সবাই যুক্ত করেছেন। সংবিধান বিশেষজ্ঞ এবং হয়ে গেছেন। 79 সালে সংবিধান আমি কিন্তু আসি, কলা 79 পাতা না। সালে সংবিধান- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শোনেন, এটাকে বৈধ ঘোষণা করেছেন। সংবিধান বুঝে পড়তে হয়, এখন সংবিধান না, মুখস্থ না, করলেই দেখেন, সংবিধান আমার বোঝা আরেকটা যায়। question, আপনি দেখেন, বলেন, আমার কথা শোনেন। ধর্ম, আচ্ছা, আমার কথা শোনেন ভাই, আপনি যে জামাত বললেন, ইসলামী এরকম 100 আপনি যে অপরাধ বললেন, করে আপনি কোনো যে অপরাধ বললেন করবে না। জামাতের বট যদি বাহিনী, দেখেন, বলেন আপনি কোথায় বলেন তো? হ্যাঁ ভাই, আপনি বলেন জামাতের বট বাহিনী কে? ভোট বাহিনী তো আপনারা সবাই। প্রমাণ কি বলেন? এই যে আমার কে? এখন দেখেন এই যে শো চলছে না, আমার 14 গোষ্ঠী আপনি নিজে বট বাহিনীর লোক, আপনি নিজে বট বাহিনীর লোক, কার বলেন? ভাই ভোট বাহিনী তো আপনারা। আপনি নিজে বট বাহিনীর লোক। শোনেন, বট মানে কি আপনি জানেন? গুজব গুপ্ত। ছড়ান, অসত্য কথা বলেন, আপনি নিজে বট বাহিনীর লোক। আপনি। শোনেন অসত্য কোনটা? নিজে বলেন। আপনার দলের যে অন্য আমি কথা বলবেন তিনি না। তো একজন গুপ্ত। আপনি নিজে গুপ্ত। 1971 সালের পরবর্তী সময় গুপ্ত আমলিক কিন্তু এখন। জাসদের ঘরে আপনি বেড়ে গুপ্ত উঠেছেন। আমলিক এখন আপনি। আপনার দলের আমিরই তো জাসদের ঘরে বেড়ে ওঠা আপনি জামাতি। কিসের? 1971 সালের পর আপনি কি বলেন? আপনি কি বলেন? আমি তো ভাই গুপ্ত কেউ না। আপনি কি বলেন না? আমি আপনি কি বলেন? সাংবাদিকতা আপনি করি, বিএনপির সাংবাদিক আমলিক ভাই। বলেন? হ্যাঁ, আমি কি আমার পরিচয় গোপন বহু করছি? রূপ ধারণ করে কথা আপনার- বলেন এখানে এসে আপনি। আপনারা সবাই তো মূর্খ মায়া। না, আপনি আপনারা শিক্ষিত, মূর্খ। আপনি শিক্ষিত। মানুষকে মূর্খ বলেন কেন? ভোটে দাঁড়ান, ভোটে দাঁড়ান। ভোটে দাঁড়াইলি পাঁচটা ভোট পাবেন, আরেকজন মূর্খ বলেন সেখানে। নজরুল সাহেবদের মতো এত কথা বলেন না। কত কথা বলবো? বহু কথা বলেন ভাই, আপনারা এখানে। ধর্ষককে ধর্ষক বলতে হ্যাঁ, হবে। আপনি কি? আমি আমার বিরুদ্ধে বেরিয়েছে না, আপনি কি বলেন না? মগবাজারের ট্রেনিং গুলো এইটাই। আপনি একটা বিচারাধীন বিষয় নিয়ে কথা বলেন, আবার কথা বলতেছেন। আপনাদের কর্মীদেরকে কি মাননীয় এই স্পিকার, প্রশিক্ষণ এটা দেওয়া মানে দরকার? আমরা বলছি যে উনি আসলে বরাবরই একজন ইসলাম শুরু থেকে বিদ্বেষী আমরা লোক। এই ইসলাম বিদ্বেষী। আপনি আপনারা ইসলামকে বিকৃত করেন, আপনাদের আপনি ফাঁসি ইসলাম হওয়া বিদ্বেষী উচিত। লোক। কোনো আপনারা করেন না। বিচার করেন, আপনাদেরকে নিষিদ্ধ করা উচিত। আচ্ছা, আমরা গ্রেফতার করা এ উচিত। নিষিদ্ধ করবে। আপনাদের আমলিক। সাইদ ভাই, আপনারা ইসলামের নাম ব্যবহার করে সাইদ ভাই ফ্যাসিস্টের লোক, নিয়ে সন্দেহ নাই। আর মিয়া, আপনি তো দালাল মিয়া, আপনি তো গুপ্ত। আপনি fascist। আপনি গুপ্ত। আমরা ব্যক্তিগতভাবে আপনি পাকিস্তানের দালাল। সাইদ ভাই এবং আতিক ভাই গুপ্ত আমরা আপনি, দুজনকে আপনারা। দুজনকে মিলিতভাবে আমরা ফ্যাসিস্ট অনুরোধ আমল লীগের করছি। কথা বলে আমরা আক্রমণ করেন, করবেন, সামনে কথা কথা বলা বলেন। করে ঘটনাটা নিয়ে 1971 সালে আলোচনা অস্ত্র ধরে করবেন। বাংলাদেশে কিছুই করিনি আমরা। যে এটা ভুল বয়ান, কোনটা ভুল ভুল বয়ান। 71 সালে আপনারা মিথ্যা বাংলাদেশের কথা, বিরুদ্ধে যুদ্ধ করছেন মিথ্যা না? কথা, অসত্য কথা, প্রমাণ নাই কোনো। তার মানে বাংলাদেশ এখনো পাকিস্তান? না, আপনারা ভুল চিন্তায়? ভুল কথা বলছেন আপনারা। ধর মিয়া। কোনো অপরাধ আমরা করি না। আতিক ভাই এবং সাইদ ভাই অপরাধ আমরা করি নাই। সাইদ ভাই দুজনকে রাজনীতি আর আপনারা ভণ্ডামি মিথ্যা এক কথা নয়। বলেন। রাজনীতি এগুলো আর হয় না। ভণ্ডামি এক ভাই, নয়। সাইদ এগুলো মানুষ খায় না। বিনীতভাবে অনুরোধ 71-এর করছি। কসলানি এখন আর কবর হবে না। আজকে কি কবর হবে? 71 কসলানি শেষ। আমরা আলোচনা করি। 71 কাম শেষ করে দিয়েছে কেন আপনারা এখানে? আয় সেখানে বসে লোকের 71 নিয়ে আপনার কিছু নেই আপনাদের কাছে এখানে। সেই যে সাংবাদিক ধর্মের নাম সাইদ ভাই, সাইদ ভাই এবং আতিক ভাই, সাইদ ভাই, নিরপেক্ষ হবেন। আমরা একটু শুনে আসি। নিরপেক্ষ হবেন। ফারুক হাসান, দল কেন হবে? দল দাস হবেন না। কোনটা? আচ্ছা, আমরা কি আতিক ভাই, ধর্ষক ভাই, হতে গেলে? আতিক ভাই, দলদাস হবে না, আমরা তো জি, বাংলাদেশের সাইদ ভাই, দাস। আপনারা খুব আমরা ভালো। তো সাইদ ভাই, বাংলাদেশের দাস। সাইদ দলদাস ভাই, না। বিনীতভাবে আমরা অনুরোধ বাংলাদেশের করছি। সম্পদ। আতিক ভাই, আমি আতিক ভাই, please, এটা একবারে আমরা শুনছি। চূড়ান্তভাবে জি, ক্লিয়ার জি, করে দিই। ফারুক হাসান বলুন। ধরেন যে ঘটনাটা ঘটেছে, আমি শুরুতেই বলেছিলাম এটা একটা বিব্রতকর ঘটনা, এটা আসলে পাবলিক স্ফিয়ারে আর খুব একটা আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরে ধরেন এই ঘটনার চারটা দিক, একটা সোশ্যাল সামাজিক দিক, একটা হচ্ছে দলগতভাবে দিক, যেহেতু ধর্মীয় তিনি- দিকও তো আছে। শেষ করি, যেহেতু তিনি একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করেন এবং একটা দল থেকে নির্বাচিত হয়েছেন, আরেকটা হচ্ছে আইনগত দিক, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত দিক। তার নাম্বার 1 সামাজিক দিক। সামাজিক দিক থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি তিনি নৈতিকভাবে স্খলিত, পরিষ্কার। নাম্বার 2 দলগত, আমরা তাদের দলীয় পজিশন জানার জন্য অপেক্ষায় ছিলাম এবং আমরা আজকে জামাত ইসলামের দলীয় যে পজিশন বা স্ট্যান্ড এটা পরিষ্কারভাবে জানতে পেরেছি। তারা তাকে দল থেকে বহিষ্কার করেছেন। যে ইস্যুতেই করুক, ধরেন একজন ব্যক্তি যখন একাধিক মামলার আসামি হয়ে থাকেন, একটা মামলায় তিনি যখন দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে যাবেন, বাকি মামলাগুলোতে তিনি দ্বন্দ্বপ্রাপ্ত হলেন কি ডাজেন্ট ম্যাটার।
বুঝছেন বিষয়টা? না, কিন্তু জামাতের এই সাংগঠনিক ব্যবস্থায় তো অনেকে সন্তুষ্ট হতে শেষ পারছেন করি, না। শেষ তো করতে হয়। বলুন বলুন বলুন। দলগতভাবে জামাতের যতটুকু করার তারা করেছে, জামাত তো এর বাইরে আর ওই মার্শাল কোর্ট মানে বসিয়ে তার বিরুদ্ধে শাস্তি দিতে পারবে না, পারবে কি? এই সুযোগ তো জামাতকে রাষ্ট্র দেয় নাই। জামাতের জায়গা থেকে যেটা করণীয় তারা করেছে। নাম্বার যে 3, আইনগত দিক। হ্যাঁ, আইনগত দিক দিয়ে এখনো এখানে অনেক কিছু করার আছে, আবার সুরাহারও অনেক কিছু বাকি আছে, করার জি। আছে, আবার নাই। ধরেন যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ আদালত দিতে পারবেন, আমাদের আইনজীবীরা দিতে পারবেন। আমি ফারুক হাসান সারাদিন এখানে বক্তব্য রাখলেও আমার কথা কিন্তু আইনের কথা হবে না। আইন যেটা বলে, সংবিধান যেটা বলে, দ্যাট ইজ ল। এর উপরে আমাকে চলতে হবে, এর উপর আস্থা রাখতে হবে। তো আইনগত দিক এখন এটা চূড়ান্ত নয়। চূড়ান্ত ভাবে হয়তো আমরা নির্বাচন কমিশন কিংবা আদালতের মাধ্যমে জানতে পারবো। নাম্বার 4, ব্যক্তিগত দিক। ব্যক্তিগতভাবে তিনি পদত্যাগ করবেন কি করবেন না, এটাও একান্ত তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা যারা পাবলিক স্ফিয়ারে রাজনীতি করি, জনগণের কথা বলি, আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি উনি যাতে পদত্যাগ করেন। এখন উনার ডোমেইনে যারা উনার কলিগ, সহযোদ্ধা, সহযাত্রী, উনারা যদি মনে করেন যে না উনার সাথে আমরা বসবো না, এটাও তো একটা ধরেন যে উনার ওই স্ফিয়ারে একটা প্রতিবাদ হতে পারে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে ধরেন যে অনেক কথা বলা যায়। আমার মনে হয় এই ইস্যুটা নিয়ে আর সামনে না আগানোটাই বেটার। যেহেতু দলগতভাবে তারা তাদের অবস্থান ক্লিয়ার করেছে, সামাজিকভাবে আমরা বলেছি তিনি নৈতিকভাবে স্খলিত, তার বিচার অবশ্যই হতে হবে। জি, বাকিটা এখন আইনের উপর আমরা ছেড়ে দিই, আইনের উপর আইন আমরা যেটা করবে ছেড়ে দিই। সেটাই। জি, ফারুক হাসান, অসংখ্য ধন্যবাদ। এবার আসেন, না আরো আছে, এবার যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলতে চাই, এটা তো আপনারা স্কিপ করার চেষ্টা করেন। এই যে ব্যক্তিটা যিনি প্রধানমন্ত্রী বরাবর নিরাপত্তা চেয়ে আবেদন করলেন, তার কি এমন হঠাৎ করে হলো যে তিনি ইনসিকিউর ফিল করছেন, অনিরাপত্তা বোধ করছেন, নিরাপত্তার ঘাটতি মনে হয়? হঠাৎ করে কি এমন হলো? বিগত সময়ে তার তো নিরাপত্তার ঘাটতি ছিল না। তাহলে নিশ্চয়ই তিনি কোনো না কোনো ভাবে এই ঘটনার সাথে কানেক্টেড। আমরা যেটা আগেই বলেছি যে এই ঘটনা, যিনি অপরাধী তার তো বিচার অবশ্যই হবে। এবং এই যে ঘটনাটা পাবলিক ডোমেইনে আসলো, পাবলিক ডোমেইনে এসে একজন আন্ডার 18 হোক আর 18+ হোক, হোয়াটএভার, সেটা নিয়ে আমরা বিতর্কে যাব না। বাট এই যে তার ফেসটা, তার যে অবয়ব, তার যে ধরেন যে আপনার ভিডিও বা ছবিটা আপনার পাবলিক ডোমেইনে নিয়ে আসলো, কারা নিয়ে আসলো, কিভাবে আসলো, এই বিষয়টা আপনি কথা বলবেন না? এটা তো রাষ্ট্রের একটা সিকিউরিটির বিষয় ভাই। আমরা তো সেটাও এখন বলছি, কথা একই হচ্ছে, সাথে না, আমরা please, এটাও please, বলছি। শেষ জি, করে বলুন, দেন। বলুন, শেষ এখন করুন। যে ব্যক্তিটা আবেদন করলো এবং ইতিমধ্যে একটা মামলাও করেছে, এখন এই ব্যক্তিটা আসলে তাহলে কোন ঘটনার সাথে জড়িত? নিশ্চয়ই এই ঘটনার সাথে জড়িত, এই ক্যামেরা ফিট করা, ভিডিও করা বা ভিডিও ছাড়া। তাহলে এই যে আপনি ধরেন যিনি অপরাধী তার বিরুদ্ধে ইতিমধ্যে পাবলিক ডোমেইনে ব্যাপকভাবে ধরেন যে কথা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী আহ্বান জানাচ্ছেন, তাকে গ্রেফতার করার কথা বলছেন, একই সাথে আপনার তো এটাও বলা উচিত এই যে লোকটা যে ঘটনাটা ছাড়লো মিডিয়াতে, পাবলিক ডোমেইনে নিয়ে আসলো, তার বিরুদ্ধে আমরা কেন অ্যাকশন নেওয়ার কথা বলছি সে কে না? তাকেও আইনের আওতায় আনা হোক, সেই কথাই বলছেন ফারুক হাসান, সেটা আমরাও আনা চাই। হচ্ছে না, তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে না। মানে আমরা আসলে আমাদের সমাজটা এরকম একটা অবস্থায় মানে আপনি নিয়ে বলছেন আসছি। যে ঘটনার Please, please, একটা শেষ দিক করি। আমরা দেখছি, বলুন, মানে বলুন। আমরা আসলে একটা লেয়ারকে টোটালি স্কিপ করতে চাই, আর একটা লেয়ারকে একবারে ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে তুলে ধরার চেষ্টা করি যেন মনে হয় এটা একবারে আজন্ম পাপ। বিষয়টা আসলে ওই যে ওয়ান কাইন্ড অফ 71 আর 24, যেটা মানে মাঝে মাঝে আমরা এক্সাম্পলটা দিই যে ওই 71-এর পরেও তো অনেকে ধরেন যে অপরাধ করেছে, মহান মুক্তিযোদ্ধা ছিল, লুটপাট করেছে ওই 71 পরবর্তী সময়। ওই 2-1 লুটপাটকারীর কারণে যেমন ওই 71-কে আমরা কালিমালিপ্ত করতে পারি না, একই সাথে 24-এর পরেও যারা ধরেন যে এই অপকর্মের সাথে জড়িত, লুটপাট করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তার কারণে আপনি তো গণঅভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে পারেন না। কিন্তু দেখবেন যে একটা শ্রেণী আছে তারা এই দুটো ঘটনাকে মিলিয়ে ফেলে 24-কে বরাবর মানে গালির উপরে গালি। তাদের ধান্দাটা কি, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? তাদের লক্ষ্য একটাই, তারা এই 24-কে যে কোনো ভাবে আন্ডারমাইন করতে চাই, যে কোনো ভাবে। মানে এই জুলাইকে কটাক্ষ করলেই তারা তাদের ওই পুরো সেটি কোনোভাবে কাম্য না, এটা আমরা চাই না। ফারুক হাসান, আপনি এখন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জন্যই টেনে নিয়ে আসলাম। আপনি যখন এই ইস্যুতে কথা বলবেন আপনাকে দুটা লেয়ারে টেনে আনতে হবে, দুটো লেয়ার এবং সামগ্রিকভাবে Of দেখতে course. হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহসিন রিয়াজ, তাহলে আসতে চাই আমি আপনি কেউই নৈতিক নিরাপদ না। স্থলনের ঘটনা যখন আমরা এই ঘটনাটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখনই আমরা দেখলাম, নিশ্চয় আপনি সেটা লক্ষ্য করেছেন, এখানে যারা সম্মানিত আলোচক হিসেবে আছেন সবাই সেটা লক্ষ্য করেছেন, রাজনৈতিক এজেন্ডায় পরিণত হয়েছে। এখন নৈতিক স্থলন বলুন অথবা অন্যান্য একেবারে যে কোনো আরো গুরুতর অপরাধের প্রসঙ্গ যেটা একেবারে সংবিধান কিংবা আমাদের আইনে উল্লেখিত আছে, সেই জায়গাতেও কোনো অভিযোগ অথবা অপরাধের ঘটনা, আইন বহির্ভূত, নীতি বহির্ভূত ঘটনা যখন রাজনৈতিক এজেন্ডায় পরিণত হয় তখন তার ভবিষ্যৎ কি? সেই ক্ষেত্রে আমি যে প্রশ্নটা রাসেল ভাইয়ের কাছে করেছিলাম যে ঘটনা সত্য কিন্তু সাক্ষী দুর্বল। না দেখুন, আমি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পয়েন্ট থেকে আমি অ্যাটলিস্ট সরতে চাই না আজকের এই শোতে, যেই শোতে আমাদের ইনফ্যাক্ট সবাইকেই এই পয়েন্টে অবস্থান করা দরকার। এবং সেই পয়েন্টটা আমি একটা পয়েন্টই আলোচনা করেছি। দেখেন, এটা সাইদ ভাই একটু আগে আবারও একটা মানে ভুল তথ্য দিয়েছেন। বলুন।
সেটা হচ্ছে যে বেডরুমের সিকিউরিটি কি সরকার দিবে কিনা? সরকার দিবে। সরকার কনস্টিটিউশনালি না 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 এটার না, জন্য আপনি দায়বদ্ধ। ভুল বলেছেন। আমি বলছি যে আমি অপকর্ম যে জায়গাটিতে করবেন সেই জায়গাটির এটাই আপনি টেকনিক্যালি এটাকে জাস্টিফাই করে ফেলছেন। না ক্রিটিক্যালি না, আমি একটু দুইটা কোড দিব, জাস্ট একটু আপনি শুনেন। দেখেন, ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্ট আছে, ঢাকা ট্রিবিউন, সরি, বিজনেস স্ট্যান্ডার্ড, 21 এপ্রিল 2026-এর কথা বলছি, বেশি পুরানো রিপোর্ট না। হেডিংটা একেবারে পরিষ্কার, কন্টেন্ট ক্রিয়েটর্স টু ফেস ফার্স্ট ট্র্যাক ট্রায়াল ওভার আনঅথরাইজড ফিল্মিং অ্যান্ড শেয়ারিং। এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গে, সাইবার সিকিউরিটি। প্রথম আলোর হেডিং এখন সার্চ করলে পেয়ে যাবেন, গোপনীয়তা রক্ষায় রাষ্ট্র দায়বদ্ধ। সেখানে ভিতরে কি কথা বলা হয়েছে, যদি গোপনে ধারণ করা কোনো ভিডিও যৌন প্রকৃতির হয় এবং সেটার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, আপনি সে অপরাধী হতে পারে। যে ভদ্রলোক তার বেডে এই কাজটা করতেছে, ডেফিনেটলি সে অপরাধী, তার ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, তাকে জাস্টিফাই করার কোনো রাইট নাই। এবং আমার আগের বক্তব্য, আমি সেখানে রেদার আপনাদের পুরো আলোচনা থেকে আমি একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে জামাতও কিভাবে ব্লেমড হয় এই আলোচনায় সেটা আমি করেছি এখানে। ফলে ডিফারেন্ট ফ্রেম দেওয়ার সুযোগ নেই এখানে। ইভেন আমরা সকল কিছুর ঊর্ধ্বে উঠে এই আলোচনাটা করছি। ফলে দেখেন, যদি এই ভিডিওটা গোপনে ধারণ করা এবং যৌন প্রকৃতির হয়, ইউ ডু নট হ্যাভ এনি রাইট, জাস্ট নো দিস, ইউ ডু নট হ্যাভ এনি রাইট। এটা আপনি আপলোড করতে না, পারবেন কিন্তু না। বৈধ সে- গোপনীয়তা wait, আর wait, অবৈধ wait, গোপনীয়তা সেই প্রসঙ্গ wait, তো wait, আছে। বলুন, প্রসঙ্গ বলুন। আছে, আপনি কি এটা করতে পারেন কি পারেন না? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনি পারেন কি পারেন না আইনগতভাবে, আপনি আমাকে বলেন। আপনার ওই ভদ্রলোক চূড়ান্ত লেভেলের বজ্জাত, বেয়াদব, দুর্নীতিগ্রস্ত, বাজে নৈতিকতার লোক। অলরাইট, তাহলে এটা আপনি wait a second, বলেন, আচ্ছা, বলেন, আপনি বলেন, আপনি বলেন। সেই যৌন ভিডিও কি সোশ্যাল মিডিয়াতে ছড়াতে পারেন? ডু ইউ হ্যাভ দ্যাট রাইট? ডু ইউ হ্যাভ আইনগতভাবে নেই, আইনগতভাবে It is. নেই, কিন্তু সামাজিক প্রতিরোধের জায়গাটা তখন কোথায় থাকবে? না, এটি তো গোপন ভিডিও না, এটি গোপন ভিডিও। ভাই ওয়েট আ সেকেন্ড, না, না, ওয়েট আ এটা সেকেন্ড। গোপন এই ভিডিও ভিডিও এই ভিডিও ছড়ানোর মাধ্যমে আপনি সমাজের খুব কল্যাণ করতেছেন। সমাজের খুব What the hell is going there? সমাজের খুব এই ভিডিও ছড়ানোর একটা মাধ্যমে ভিডিওর মাধ্যমে না, সমাজের খুব আপনি কল্যাণ এই হয়ে ভিডিও যাবে সেটা ছড়ানোর আমরা মাধ্যমে বলছি সমাজের না, খুব কল্যাণ করতেছেন। কিন্তু মানে রিয়াজ ভাই, আপনার সন্তানেরা, আপনার ভাই বোনেরা, মানে একটা আমরা নারী সম্ভ্রম, নারীদের সম্মান রক্ষার জন্য আমরা ফাইট করছি। না না না, এর ভাই আপনি প্লিজ ইন্টারাপ্ট করেন না, আপনি বললেন আপনার সময়। নারীদের সম্মান রক্ষার জন্য আমরা ইন্টারাপ্ট করছি, আমরা ফাইট করছি। আমরা তাদেরকে কিভাবে পলিটিক্সে, কিভাবে রাজনীতিতে, কিভাবে সামাজিকতায় সব জায়গায় আমরা প্লেস করতে পারি সেটার জন্য ফাইট করছি। কিন্তু 18 বছর বয়সের একটা নারীর ভিডিও আপনি অবলীলায় শেয়ার করছেন, সেটা অপরাধ হচ্ছে না? সেটা অপরাধ হচ্ছে না? আপনি সেটার জন্য আমাকে বলছেন আমি ব্যাখ্যা দিব? দেখেন ভাই, এই আলোচনাটা জরুরি। দিস ইজ দি থিং যেটা আমাদেরকে আলোচনা করতে হবে। এটা আজকের প্রজন্মের জন্য, আগামীর প্রজন্মের জন্য এই আলোচনাটা জরুরি। কালকে রাশেদ ভাইয়ের বেড, ফারুক ভাইয়ের বেড, আপনার বেড, উনাদের বেড, ইভেন সাইদ ভাইয়ের বেড, এমনকি আপনার বেড, ইভেন আমার বেড। ভাই আমার বেডে আমি যা মন চাই তাই করতে পারি, অপরাধ কার্যক্রমের বাইরে। আমার ব্যক্তিগত বেডের আমার স্বাধীনতা আছে, আমি সেখানে হাফ প্যান্ট পরে শুয়ে থাকতে পারি। আপনি সেই ভিডিও ছেড়ে আপনি সেটাতে করবেন, সেটা নিয়ে আপনি আমাকে নিয়ে ট্রল করবেন, এটা আপনার ডেমোক্রেসি না, কিন্তু কন্টেন্ট অফ দ্য বেড, না না, এই জায়গাতে রিয়াজ ভাই একটা প্রশ্ন, আপনার হিউম্যান রাইট। হ্যাঁ, কন্টেন্ট অফ দ্য বেডটা কি? কেউ হাফ প্যান্ট পরে ঘুমায় থাকলো আর এই এক ধরনের নারীর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হলো, বিবাহ বহির্ভূত ভাবে যে অভিযোগটা আসছে, এই দুইটা কন্টেন্ট অফ দ্য বেড কি এক? হ্যাঁ, প্রবলেম ওই জায়গাটাতে। এবার আসেন প্রসঙ্গে আসেন, একদম ভেরি রাইট কোশ্চেন। আচ্ছা, বলছে কি আনঅথরাইজড, এটা কি যারা তাকে ভাই আপনি ডোন্ট, আচ্ছা, বলুন 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 বলুন। আপনি তাকে অ্যারেস্ট করছেন না? কে অ্যারেস্ট করছে? আমাকে উত্তর দেন, কে অ্যারেস্ট করছে তাকে? কাকে arrest Do you know? করছে? মানে এই যে ভদ্রলোককে, যে ওই অভদ্র লোককে, এই যে অভদ্র লোককে যে রুমে আটক করা হইলো, wait a second, না না, আমি এখনো কিন্তু আমি একবারও এই সংসদ সদস্যের কথা বলছেন আপনি? হ্যাঁ, yes, না না, ওনাকে আমি এখন পর্যন্ত একবারও অভদ্র লোক বলি না। আমি বলছি আচ্ছা, সেটা আপনি বলতে পারেন, সেটা আপনি বলতে পারেন। আমি এখনো তাকে সম্মানিত সংসদ সদস্য আমার বলছি। প্রশ্নটা শুনেন আপনি। বলুন। প্রশ্নটা হচ্ছে এই যে লোকটাকে যে তার বেডে, ওই রুমের ভিতরে তাকে যেই গ্রুপটা পাকড়াও করলো, এরা অথরাইজড গ্রুপ না আনঅথরাইজড গ্রুপ? ডু ইউ নো? এবং আইনগতভাবে যদি আপনি দেখেন তা আনঅথরাইজড গ্রুপ। তাইলে আপনি কেন এই প্রশ্নটা তুলছেন না যে একজন ভদ্রলোককে আনঅথরাইজড কোনো গ্রুপ গিয়ে কি তাকে অ্যারেস্ট করতে পারে রুমের মধ্যে? এই প্রশ্ন সাইদ ভাইয়ের কাছে দ্বিতীয় পর্যায়ে এই প্রশ্ন ছিল। কাজেই দেখেন, সেই ভদ্রলোকের আমরা চূড়ান্ত শাস্তি চাই। জামাত থেকে এখানে শাস্তি প্রয়োগ করা হয়েছে। আমার জামাতের কি প্রসেস, কি ফরম্যাট, আমি এটা না, আমার আই এম নট ইভেন বদারিং। থিং ইজ, একজন সংসদ সদস্য তিনি এই সংসদে বসার আর কোনো ধরনের নৈতিক অধিকার রাখেন না। দ্যাটস ভেরি ফাইন, এই জায়গাটাতে কোনো ডিবেট কারোর মধ্যে নাই। কিন্তু
এই ভদ্রলোকের রুমে গিয়ে আপনি যে তাকে পাকড়াও করতে পারেন না, আপনি যে কোড আনকোড মাস্তানি করার কারো কোনো অধিকার নাই। রাইটফুল পারসন না, এই হ্যাঁ, আলোচনাটাকে এই আমাকে করতে রিয়াজ হবে। ভাই এই প্রশ্নটা যেটা এই আপনি আলোচনাটা আমাকে যে করতে হবে। প্রশ্নটা আপনি তুললেন, যে এবং- আলোচনাটা করতে বললেন, এই প্রশ্নটাই সাইদ ভাইয়ের কাছে ছিল, এবং- তখন এবং তিনি দেখেন- উত্তর দিলেন জামাত ইসলামের সাথে ইসলাম শব্দটা বাদ দিলেই সমস্যার সমাধান হবে। ইভেন এই আলোচনাটা আমরা করেছি, এই আলোচনাটা এইটা আমরা করেছি। সাইদ ভাইয়ের এই আলোচনার সাথে কি আজকে আপনি কেন একমত? আতিক ভাইরা বিব্রত? না রিয়াজ ভাই, আজকে সাইদ ভাই আতিক যে ভাইরা কেন উত্তর বিব্রত? দিলেন, সাইদ খান যে উত্তর দিলেন, এটার সাথে আপনি একমত? তিনি বললেন কোড আনকোড জামাত ইসলামের সাথে ইসলাম, এই প্রশ্নটাই করলাম, বললেন ইসলাম বাদ দিলে সমস্যার সমাধান হবে। আপনি বৈধ একমত হয়ে যাবে, কিনা? বৈধ হয়ে যাবে। এটা- বাদ দিলে তিনি বৈধ বললেন, হয়ে যাবে। আপনি বলেন বিচার না, বাদ দিলে কি অপরাধ বৈধ নাই। হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, আমি প্রশ্নের উত্তরটা দেই, আমি প্রশ্নের বলেন। উত্তরটা দেই। দেখেন ওই সাইদ ভাই কি দেন? সাইদ ভাই কি না, বলেন? সাইদ ভাইয়ের বাদ প্রশ্নটা- দিলে বৈধ হয়ে যাবে কিনা? সাইদ ভাই আর আমি জিজ্ঞাসা করি একটু ভাই। আমি এই পয়েন্টে অলমোস্ট সেম পেজেই ছিলাম, যে আমরা কোথায় বলেছি, আমরা বলেছি যে দেখেন জামাত ইসলামী যেহেতু ধর্মীয় রাজনীতিটা করে, ফলে তার দায়বদ্ধতাটা অন্য যে কোনো রাজনীতি দল থেকে বেশি। জি, যেমনটা আমি এই আমার উদাহরণটা গ্রাউন্ড দিতে ওই গিয়ে- একই জায়গায়। আমি আমার উদাহরণ কথাও দিতে ওই গিয়ে একই। আমি বলেছি ইমাম সাহেবের অপরাধের কথা। ফলে এখন দেখেন আপনি বাংলাদেশের রাজনীতিতে নিজেকে সবচেয়ে পবিত্র হিসেবে আসীন করেন, কিন্তু আপনি সবচেয়ে অপবিত্র কাজটা যখন করে ফেলেন, তখন আপনার বিপরীতে মানুষ হোচট খায়। ব্লেমটাও সবচেয়ে বড় হবে, আপনার বিপরীতে আলোচনারও সবচেয়ে বেশি হবে, আপনাকে সবচেয়ে বেশি দায় নিতে হবে, আপনাকে সবচেয়ে বেশি বার্ডেন নিতে হবে, আপনাকে সবচেয়ে বেশি বিব্রত হতে হবে। Very simple. অসংখ্য ধন্যবাদ রিয়াজ। জি, আতিক ভাই, অন দ্য পয়েন্ট একটা কথা হলো। জামাতের আমির বলেছেন যে দলে ভুল আছে, আমরা ভুল শুধরাইনি, এটা আমাদের ক্লিয়ার বলতে, আমরা কখনো নির্ভুল বলি না। দেখলাম কিছুদিন আগে এক নেতা ফোনে ভাইরাল হয়েছে, উনি সফরে যাবেন, তার জন্য একটা কচি মেয়ে লাগবে, শুনছেন না? আমার কোশ্চেন সাইদ ভাইয়ের কাছে, উনি এটাকে আসলে সমর্থন করেন কিনা, এই লোকটা না, আমি আসলে কে? অবশ্যই সমর্থন জি, করি। এই লোকটা আমরা আসলে একই কে? সাথে অবশ্যই কে সমর্থন আসলে দিয়েছেন? করি। পয়েন্টও আমি- দিয়েছে। আমি কি কোন দেওয়ার চেষ্টা লিগ্যালি করেছেন? অন দ্য পয়েন্টে বলি, ওনারা তো বলুন, অনেক বলুন, বলুন। করলেন। সাইদ ভাই, এরপরে আমি- আপনার কাছে আসবো। জি, আমি বলুন, প্রথম please। কথা হচ্ছে, আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী না, আমি পছন্দ করি না। আজকে এই আতিক ভাই এবং হচ্ছে সাইদ খান ভাইয়ের সাথে যে তর্কতর্কিটা হলো, এটা যদি দুইজন রাজনীতিবিদের মধ্যে হইতো তাহলে আমরা স্বাভাবিক মেনে নিতাম। কিন্তু আমরা দুইজন রাজনীতিবিদদের মধ্যে, মোশাররফ ভাই একজন রাজনীতিবিদ বসে আছেন, খুব চমৎকারভাবে শুধু শুনতেছেন, যদি দুই রাজনীতিবিদের মধ্যে হইতো তাহলে আমরা স্বাভাবিক ঘটনা মনে করতাম, কারণ এর আগে আমরা দেখেছি এমন। কিন্তু যখন আমরা দেখি যে একজন পেশাজীবী আর একজন রাজনীতিবিদের মধ্যে তর্কটা হচ্ছে, একজন একজনকে ব্লেম দিচ্ছেন, তখন আমরা খুব কষ্ট পাই। আসলে আমরা পেশার উপরে আমরা রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে রাজনীতিবিদের থেকে বেশি রাজনীতিবিদ হয়ে যেতে চাই, জি। এটা ঠিক না। অসংখ্য আমি ধন্যবাদ। আমি আমি একটু আইনি ব্যাখ্যাটা একটু আসি। জি। আমি একটু আইনি ব্যাখ্যাটা আসি। দেখেন এই যে এই পার্সোনাল সিকিউরিটিটা কত ইম্পর্টেন্ট। আপনি জানেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আছে আমাদের আইনে। আমার ওই দিন আমি মামলা করেছি, একটা ছাত্রলীগের নেত্রী, উনি একজন ভদ্রলোককে, একটা কলেজের শিক্ষককে আওয়ামী লীগ আমলে জোরপূর্বক তাকে নিয়ে বিয়ে করেছেন। বিয়ে করার পরবর্তীতে পরে এই ছেলেটা কয়েকদিন সংসার করেছে, সংসার করার পর সে জানতে পারছে এই মেয়ের সাথে কিছু ভিডিও আছে অন্য কারো। সে কি করছে, শুধুমাত্র ডিভোর্স দেওয়ার জন্য তার ল্যাপটপে ভিডিওটা রেখেছেন। ওই ছাত্রলীগ নেত্রী তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করে দিলেন। ওই মামলা এখনো পর্যন্ত তার সাক্ষী চলমান, কারণ ভিডিওটা রাখাও অপরাধ। যদি সে রেখেছে, তার গিল্টি মাইন্ড ছিল না, তার রেখেছে এই জন্য যে তার ওয়াইফের অন্যের সাথে সম্পর্ক আছে, ভিডিওটা শুধু রেখেছে ল্যাপটপের মধ্যে। ল্যাপটপটা আইন বলছে এটাও করা যাবে না। ফরেনসিক পরীক্ষা করেছেন, পরীক্ষা করার মাধ্যমে আপনি আমি শেষ করি, আমি একটু শেষ করি। পরীক্ষা করে পরে ভিডিওটা পেয়েছে, এই জন্য ওই ধারা অভিযোগ গঠন হয়েছে তার বিরুদ্ধে। শুধু ভিডিওটা কেন রেখেছে, জি, বেস্ট রাসেল ভাই। আমি একটু আসি। আপনি দেখেছেন পার্সোনাল প্রাইভেসিটা কত ইম্পর্টেন্ট। আপনি কয়েকদিন আগে নোয়াখালীর একজন উপজেলা বিএনপি সেক্রেটারি, নাম হচ্ছে মোশাররফ হোসেন, উইথ ডিউ রেসপেক্ট টু মোশাররফ ভাই নামে একজন, তিনি হচ্ছেন কট খেয়েছিলেন, এভাবে ওনাকে ধরা হয়েছে। এভাবে ওনাকে ধরা হওয়ার পরে এরপরে ভিডিওটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর উনি পরের দিন গিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলন করে ওনাকে নাকি গুলি ধরে ওনার উপরে ট্রেপ করে ওনাকে এই ভিডিওটা, ওনার পোশাক খুলে এই ভিডিওটা করা হয়েছে। তার মানে একজন সরকার দলীয় দলের একজন উপজেলা লেভেলের সেক্রেটারি, তার এত বড় একটা ঘটনা ঘটেছে, জোরপূর্বক নাকি ভিডিওটা। এখন কথা হচ্ছে, প্রথমে যখন ওনার যে ভাইরাল ভিডিওটা মানুষ দেখেছে, মানুষ কি মনে করেছে? তার মানে আমি আপনি কোথাও যদি ঘুরতে যাই, আমরা কি কাবিননামা গলার মধ্যে ঝুলিয়ে ঘুরবো গলার মধ্যে? এই প্রাইভেসিটা কে দিবে? গভর্নমেন্ট দিতে হবে, সরকারকে দিতে হবে এই প্রাইভেসিটা। আপনি যদি বলেন অনৈতিক হলে আপনি ভিডিও করতে পারবেন না, তো আপনি যেমন কোথাও যদি অপরাধ হয়, সাপোজ এখানে মারামারি হচ্ছে, আপনি এই মারামারিতে ইন্টারফেয়ার করতে পারবো না। আমরা কি করব? 999 কল করব, যে আসেন
আইন শৃঙ্খলা বাহিনী আসেন, এদেরকে গ্রেফতার করেন। তার মানে এত সহজ কিন্তু না। আপনি যে নিজ হাতে যে আইন তুলে নেন, হ্যাঁ। এটা তো আপনার দায়িত্ব না। যে বেস্টার, যখন বেস্টার, দেখেছেন অনৈতিক কোনো কাজ হচ্ছে, বেস্টার মামুন রাসেল ভাই, তখন অসংখ্য তাদের ধন্যবাদ। উচিত ছিল, সাইদ খান, তাদের উচিত সাইদ ছিল খান, যে পুলিশকে কল করা। আমি কিন্তু সময় পুলিশকে পেলে কল ভাই করেন। আবার ফিরবো আপনার কাছে। জি সাইদ খান, সাইদ ভাই ছোট্ট করে বলতে হবে সবাই। জি আপনাকে বলছি শুনুন, এটি আমি আর আতিকুর রহমান আমার ভাই, ওনার সাথে আমার যে বাক বিতণ্ডা হয়েছে এটি আপনার কাছে অপ্রত্যাশিত, কিন্তু নাগরিক দায়বদ্ধতা বলেও একটি জিনিস আছে। নাগরিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি আমার নাগরিক দায়িত্ব পালন করবই, অন্যায়কে অন্যায় বলবই, এটি স্বাভাবিক। এখন অনেক নাগরিক আবার অন্যায়কে প্রশ্রয় দিতে পারে, আমি দেব না। এটি আমার এই রাষ্ট্রের প্রতি নাগরিকের কমিটমেন্ট। সেই জায়গা থেকে আমি অবশ্যই এই অন্যায়টিকে অন্যায় এবং এখনো শক্তভাবেই অন্যায় বলছি। জি। আরেকটি জিনিস কি, ব্যক্তিগতভাবে কাউকেই আক্রমণ করছি না আমি, গাজী নজরুল ইসলামকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না। উনি যেটি করছেন, উনি বিয়ে করা কোনো অপরাধ না, এখনো বলছি বিয়ে করা কোনো অপরাধ না, বয়সের ব্যবধানও কোনো অপরাধ না, কিন্তু অপরাধ হচ্ছে অ্যাটিটিউড, অপরাধটা হচ্ছে অ্যাটিটিউড। ওনার অ্যাটিটিউডটাই হচ্ছে মূলত সমস্যাটা সৃষ্টি করেছে। উনি যদি আরো তো দুইটা ফাঁকা আছে, আরো দুইটা বিয়ে করতে পারে, তাতেও সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে অ্যাটিটিউড। যারা ধরেছে মগবাজারের যেই জায়গাটির কথা বলা হয়েছে, ভাই একটু আমি বলি প্লিজ, আতিক ভাই, না, বলেন আপনি বলেন বলেন, বলেন, আমি থেমে অসুবিধা যাবো। নেই, বলেন। যে জায়গাটিকে ধরেছে ওই আতিক ভাই তো জায়গার কিছু নাগরিক, বলছেন, আপনি বলুন। Senior ওই সাংবাদিক জায়গার বলেন। নাগরিক সমাজরা ধরেছে। এখন আমার বাসার নিচতলার ফ্ল্যাটে যদি অপকর্ম হয়, উপরতলার বাসিন্দা হিসেবে আমি সেটিকে মানে অন্যায় প্রতিবাদ করব না? ক্যামেরা লাগাবো, শুনুন, ক্যামেরা লাগাবো, সাইদ এটি ভাই। গোপন ক্যামেরা, গোপন ক্যামেরা লাগাবো। তাহলে আপনারা বলেন। হ্যাঁ? গোপন ক্যামেরা লাগাবো তাহলে সাইদ বলেন, ভাই? আপনারা বলেন। না, না, গোপন ক্যামেরা লাগাবো কিনা সেটা বলেন। বলেন সাইদ ভাই, বলেন আমি না, বলেন গিয়ে শেষ তাকে করেন। হাতে নাতে ধরবো, কিন্তু আমি কি আগে গোপন ক্যামেরা লাগাবো? বলেন না সাইদ ভাই, শেষ এটি করেন। সিসি শেষ ক্যামেরার করেন। ফুটেজ না, যেটি এটাকে বলতে ছড়িয়েছে। দিবেন না ভাই, এটি এটাকে বলতে প্রকাশ্যে দিবেন না ভাই। দরজা খোলার পর, দরজা খোলা থেকে শুরু করে এ গর্তে ভিডিওটি সবাই শুরু পড়বেন হয়- ভাই, এই বইটা তো দিবেন না, রাসেল please। ভাই, বলতে আপনি দিবেন অনেক না, বড় please। ব্যারিস্টার, কিন্তু আমরাও নাগরিক, আমরা চোখে দেখি, এখনো লেন্স বসাইনি। দরজা খোলা থেকে শুরু করে এটিকে টেলিভিশনের ভাষায় বলা হয়, মানে এটাকে সিকোয়েন্স, প্রত্যেকটা সিকোয়েন্স আছে। দরজা খোলা, এরপরে দরজা খুলে প্রথম গাজী নজরুল, এরপরে পেছনে ওই মেয়েটা, প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে সিকোয়েন্স। কিন্তু অন্তরঙ্গ ভিডিও প্রথম ভিডিওটা কি ছিল ভাই, সাইদ আপনি বলেন। না না, প্রথম ভিডিওটা কি ছিল? ভাই, আচ্ছা, আমরা আপনি খুব বলেন। বেশি সময় পাবো না, আমরা একটু শুনে আসি। প্রথম ভিডিওটা শুনে তো আসি। সিসিটিভির ভিডিও। জি। আরে ভাই, এই ওটা ক্যামেরার ওটা ভিডিও, ফেলে দেন, প্রথম ভিডিও। ওটা ফেলে দেন। যেটা নিয়ে আমরা কথা বলছি, এআই নিয়ে বলবো না, যেটা ছড়িয়েছে সেটি সরাসরি মোবাইলের ভিডিও। মোবাইলের উপরে ওই মেয়ে এক হাত দিয়ে আঘাত করেছে, বলেছে নামান, তারপরে নাম বলবো, ছড়িয়েছে না? সুতরাং এটি গোপন ক্যামেরায় ধারণকৃত জি, না। সাইদ খান। একটি অপরাধকে লিগেসি দেওয়ার জন্য আইনের অপব্যাখ্যা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার সাহেব। অনুরোধ, আপনাদের কাছ আপনার পক্ষ থেকে অনুরোধ, তাই তো? দেশবাসী সাইদ খান ভাই, আইনের সাইদ খান ভাই, হেফাজত চায়। সাইদ খান ভাই, অসংখ্য আর ধন্যবাদ। সর্বশেষ কথা আমরা- যেটি, জি, একেবারে এক লাইনে বলবেন, আমি এক এক লাইনে লাইনে, বলবেন, দয়া করে এক লাইনে তৌহিদ বলবেন। ভাই, আমাকে অন দ্য পয়েন্টে বলতে হবে। এরপরে না, আপনার না, কাছে। অন দ্য পয়েন্টে বলতে হবে, অন দ্য পয়েন্টে। হ্যাঁ, বলেন। উনি বলেছেন আমি একটা অপরাধকে আইনি ব্যাখ্যা দিয়ে বৈধ ঘোষণা করছি। নো, আমি শুরুতেই বলেছি অনৈতিক কাজ। গতকাল দুইটা টকশোতে আমি উপস্থিত ছিলাম, আমি দুইটা টকশোতে বলি তাকে বহিষ্কার করার জন্য। জি। তিনি যেটা করেছেন এটা আমাদের সমাজগত সামাজিক ভাবে এটা কোনো মতে যায় না। সাইদ ভাই, খুবই শেষ ভালো করতে ব্যাপারটা হবে, সাইদ ভাই, শেষ করতে আপনারা হবে। বারবার একই কথা বলা হচ্ছে, শেষ করতে হবে, শেষ করতে ধর্মের হবে। কথা বলে, কিন্তু আমরা প্রত্যেকে ধর্ম পালন করি না, প্রত্যেকে পালন করি না। অপরাধ হলে সবার জন্য অপরাধ, অসংখ্য ধন্যবাদ। সাইদ ভাই, সবার শেষ জন্য, করতে হবে। আমার জন্য অপরাধ, সাইদ ভাই, শেষ টাইমটা বলুন। সবার জন্য অপরাধ হবে। সাইদ ভাই, অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই, আমার কথা শোনেন, আপনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আমারও আমার নাই। শোনেন, বট শব্দটি কি? গোপন যা কিছু, পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি থাকেন, আপনিও বট হয়ে যাবেন। সাইদ ভাই, সাইদ ভাই, অসংখ্য, সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাসির রিয়াজ ভাই, শেষ মন্তব্য শুনবো। অসংখ্য ধন্যবাদ। আতিক ভাই, এবার আপনার কাছে। এই জায়গাটি ধরে আমাদের একটু সাইড মানে লেবু কষাচ্ছেন তো, পুরনো লেবু কষাচ্ছেন তিতা হওয়ার জন্য, এগুলো বাদ দেন দয়া করে। যেটা বলতে চাই, জি বলেন। উনি একজন আমরা আপনি সবাই কি লেবু কষলাবেন না, বলি, কিনা? আমরা সবাই এখানে কিন্তু পুলিশে আসছি, উনি জি, সাংবাদিক। জি। আমি আশা করি উনি একটা নিরপেক্ষ বিশ্লেষণ করবেন। জি। আমি দেখলাম উনি একটা সাংবাদিক পরিস্থিতি এসেছেন, কিন্তু একদম শুরু থেকে ওনার ইন্টেনশন জামাতের বিরুদ্ধে অবস্থান। তো জামাত অপরাধ করলে এটাকে বলবো একজন একবারে সাংবাদিক, তার নোবেল পুরস্কার দেওয়া উচিত। দিক ঠিক থাকবেন। আরে ভাই, বিএনপি হোক, আওয়ামী লীগ, জামাত কিন্তু উনি অপরাধ দেখলাম করলেও উনি- বলবো নোবেল উনি পুরস্কার ইসলাম- দেওয়া এই যে উচিত। যাবার। এই ধর্ষণের জন্য তাহলে নজরুল সাহেবকে পুরস্কার দেওয়া উচিত। আপনারা সিনিয়র উনি তো সাংবাদিক, জামাতের নেতা ভাই। আপনারা সিনিয়র সাংবাদিক, এখন আমি সিনিয়র এখন তো সাংবাদিক সিনিয়র না। নিয়ে কথা আছে তো, আমি তো সাংবাদিক, আমরা বলতে দেন না। ঠিক আছে,
বলতে আর দেন এক না। ধরনের বাইনারি ক্রিয়েট করার চেষ্টা করেন সিনিয়র সাইদ ভাই, ভাই আপনারা যখন পরিচয় সংকটে পড়েন তখন নানান পরিচয় শুনেন, নানান ঘাড়ের উপরে ভর্তা আপনি- জি, সাইদ ভাই, ধন্যবাদ। আতিক ভাই, শেষ করুন। আমরা রিয়াজ ভাইয়ের কথা আপনি শুনবো। সামনে থেকে মোশাররফ ভাই মানে এবং আমাদের পরিচয় নিয়ে আসেন জি। যে পরিচয় তো আমি আছে। আমি অমুক শ্রেণীর সাংবাদিক। আমাদের পরিচয় দুই দেওয়া ভাইকে হলো না। একসাথে নিয়ে এই যে আসবেন, আমার দুই ভাইকে। পরিচয় আছে তো, জি। পরিচয় না, আছে। আপনি নিরপেক্ষ সাংবাদিক না। না, না, আতিক ভাই, আপনি অসংখ্য ধন্যবাদ। পড়াশোনাই জানেন না, রিয়াজ ভাই, বাংলায় লেখা। তাসির রিয়াজ ভাই শেষ মন্তব্য বলুন ভাই। 70 অনুযায়ী তার পদত্যাগ করলেই কেবল সংসদ সদস্য পদ বাতিল হবে। ভাই আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করেন, আপনি ভাই সংসদে পবিত্র করেন, চলে যান, অপরাধ করছেন, ক্ষমা প্রার্থনা করেন, লিভ। অসংখ্য ধন্যবাদ। আর কিছু না। বেস্টার রাসেল ভাই, একেবারে দুই এক লাইনে যদি শেষ অনুচ্ছেদ করেন। 70 আলোকে আরো এক লাইন আছে? অনুচ্ছেদ 70 আগে দুইটা শর্ত লাগে। একটা হচ্ছে তিনি দলের বিপক্ষে যেতে হবে, আর একটা হচ্ছে এ হইতে হবে, নিজে নিজে পদত্যাগ করতে হবে। অনুচ্ছেদ 70 আলোকে এখানে যায় না। এবং 66 আমাদের অনুচ্ছেদে সেখানে বলা আছে যদি নৈতিক স্খলন হয় সেটা আদালত কর্তৃক প্রমাণিত হইতে হবে। জি, কিন্তু বেশ, বাংলাদেশে মামুন হাসান। ইতিহাস এর আগে লতিফ সিদ্দিকী সাহেবকে ওই যখন জন্যই পদত্যাগ করতে বললাম। লতিফ সিদ্দিকী সাহেবকে যখন আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল তখন কিন্তু উনি উচ্চ আদালতে আসছিলেন। উনি ভারতের একটা রেফারেন্স দেখিয়েছেন যে বহিষ্কার করার পরেও সেটা সংসদ শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ করতে অসংখ্য পারে। ধন্যবাদ, ফারুক কিন্তু হাসান। পরবর্তীতে শেষ অসংখ্য করছি। ধন্যবাদ, ফারুক শেষ হাসান করছি, ভাই। তহিদ ভাই, আমি জি, এটা জি, শেষ করি। আর সময় না, বল। এটা শেষ করেছি। পরবর্তীতে লতিফ সিদ্দিকী পরবর্তীতে তিনি নিজে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আমি মনে করি জামাতের যে MP তার নিজের দেওয়া বহিষ্কৃত, উচিত, সেটাই তিনি বলছেন। নিজে পদত্যাগ পত্র অসংখ্য জমা দেওয়া ধন্যবাদ, উচিত। ফারুক হাসান ভাই। ফারুক আমার হাসান মনে ভাই। হয় তিনি পদত্যাগ করবেন। আর এই ঘটনা আসলে আমাদের সবার জন্য বড় একটা মানে উদাহরণ সৃষ্টি করে গেল। এবং ভবিষ্যতে আসলে এই যে যারা এই ধরনের ঘটনা অতীতেও ঘটিয়েছে বা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে, তারা আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে কোথায় ধরা খাবে বা কোন শাস্তির আওতায় আসবে, এটা কিন্তু আসলে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়লো। আমি মনে করি এটা বর্তমান যারা পার্লামেন্টে আছেন আমাদের মুশাররফ ভাইরা, ওনাদের জন্য একটা বড় ধরনের আমি মনে করি এটা মানে রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলি এটা থ্রেট মানে মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, আমরা এটাকে একটা উদাহরণ পার্লামেন্ট হিসেবে খালি হয়ে রাখি। যাবে। আগামীতে যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড কেউ করার দুঃসাহস না দেখায় এবং এই কর্মকাণ্ডে কেউ পড়ুক, এটাও আমরা চাই না। দেশ, সমাজ, জাতি সবার জন্য একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। এটা চাই আমরা ভবিষ্যতে যাতে ভালো কিছু হয় দেশের জন্য, এটাই প্রত্যাশা আর কি। জি, এটাই প্রত্যাশা। এবার মোশাররফ হোসেন। আমি ফারুক হাসানের সাথে একমত যে এই ঘটনাটা আমাদের জন্য কিন্তু একটা নতুন মেসেজ যে আগামী দিনে সবাইকে কেয়ারফুল হতে হবে। কারণ একজন সংসদ সদস্য উনি ব্যক্তিগত অর্জন না, এটা কিন্তু জাতির জন্য কাজ করবেন, আইন প্রয়োগ করবে, জাতির উন্নয়ন করবে, এইটা সে কমিটমেন্ট করে কিন্তু উনি নির্বাচিত হয়েছে। সুতরাং আমি মনে করি যে এই ধরনের সাংবিধানিক পদে যারা আছে তাদেরকে আরও কেয়ারফুল হওয়া উচিত। পাশাপাশি এই প্রশ্নটা কিন্তু এখানে উত্থাপিত আছে, আপনার লক্ষ্য করবেন যে আপনার পার্সোনাল সিকিউরিটিও কিন্তু রাষ্ট্র দিতে হবে, রাষ্ট্র এটাকে কন্ট্রোল করতে হবে। যে একটা লোক নানা ঘটনা করতে পারে কিন্তু তার পার্সোনাল তো একটা জীবন আছে। আজকে ধরেন গাজী নজরুল ইসলাম, উনি ব্যক্তিগত অপরাধী, কিন্তু ওনার পরিবারের দিকে তাকান, ওনার আত্মীয় স্বজনের দিকে তাকান, তার ব্যক্তি ইমেজ, সেটাও তো একটা বিষয়। ওনার সন্তানের দিকে তাকান, কি দাঁড়াবে? তো সুতরাং আমার মনে হয় সকলে আমরা দায়িত্বশীল হওয়া উচিত।